জি জি আপনি এখানে বশির বশির হলো আমাদের পরিচালক কার আছে আমাদের কো আমরা দুইজন মিলে বশির যাব শুরু করব। সম্মানিত সুধী মণ্ডলী এবং অনলাইনে যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, সবাইকে আজকে বঙ্গবন্ধু বক্তৃতামালার নবম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং ৩০ লক্ষ শহীদের এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর যে বেদনা, সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের বঙ্গবন্ধু বক্তৃতামালা শুরু করছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুরু। আজকে বঙ্গবন্ধু বক্তৃতামালার নবম পর্ব। আজকে আমাদের বঙ্গবন্ধু ইনস্টিটিউট এবং সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স কারাস এর জন্য একটি বিশেষ দিন। কারণ হচ্ছে আমরা আজকে আমাদের মাঝে এমন ব্যক্তিত্ব এবং অতিথিবৃন্দ পার্সোনালিটিস পেয়েছি যারা দেশে বরেণ্য, সবাই ওনাদেরকে চিনেন, জানেন। লেখক, গবেষক এবং শিক্ষক মণ্ডলী এবং আজকে আমাদের যিনি প্রধান অতিথি, আমি একে একে ওনাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি। ইতিমধ্যে স্যার আমাদের ডায়াসে আসন গ্রহণ করেছেন, প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন। পাশাপাশি আজকে যিনি আমাদের মূল আকর্ষণ, যার প্রবন্ধ শোনার জন্য, যার লেকচার শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং ভার্চুয়ালি আমার ধারণা অনেকেই অপেক্ষা করে আছেন, তিনি স্বনামধন্য ব্যক্তিত্ব। বিশেষ করে গবেষণায় স্যারের ডেডিকেশন অবশ্যই উল্লেখ করার মতো, বাংলাদেশে উল্লেখযোগ্য। তিনি প্রফেসর ইমতিয়াজ আহমেদ। প্রফেসর ইমতিয়াজ আহমেদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যারের কর্মক্ষেত্র। স্যার যে প্রবন্ধটি আজকে আমাদের সামনে উপস্থাপন করবেন তার শিরোনাম হলো বঙ্গবন্ধু, সোনার বাংলা অ্যান্ড দ্য রিয়েলাইজেশন অফ বাংলাদেশ ড্রিম। আমি সবাইকে অনুষ্ঠান আসলে আমরা সবসময় সময় মতোই শুরু করার চেষ্টা করি, আজকে একটু বিলম্ব হয়ে গেল, এই জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার পূর্বে এই অনুষ্ঠান আয়োজনে যে অধ্যাপক, যে স্যার, যে প্রফেসর আমাদের সবসময় সহযোগিতা এবং আমাদেরকে উৎসাহ যোগান, তিনি উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল বাসির। অনুষ্ঠানে যাওয়ার মূল বক্তব্য শোনার আগে অধ্যাপক ডক্টর আব্দুল বাসির স্যারকে সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদানের অনুরোধ করছি। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত এবং তার কর্মের যে পরিসর, সেই পরিসরকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় নবগঠিত, নবপ্রতিষ্ঠিত বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউট এবং সেই ইনস্টিটিউটের মহামানব আমার গাইড, উপদেষ্টা, আমার অভিভাবক, আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর ফখরুল আলম স্যার, মঞ্চে উপবিষ্ট আছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা, যে সোনার বাংলায় প্রতিটি মানুষ খেয়ে পড়ে সুন্দরভাবে বাঁচবার স্বপ্ন দেখেন, সেই সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকার, সেই সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি
যিনি আজকে আমাদের প্রধান অতিথি। আজকে আমাদেরকে অনেকগুলো প্রত্যাশা এবং জিজ্ঞাসার উত্তর যে প্রবন্ধের মধ্য দিয়ে আমরা পাবো, এই প্রবন্ধ যিনি উপস্থাপন করবেন তিনি আরেকজন মহামানব, অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার। স্যার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্বনামধন্য অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর পরিচালক। কার্ল মার্কস, এঙ্গেলস তারা যে কঠিন কঠিন শব্দগুলো ব্যবহার করে তাদের রচনা প্রণয়ন করেছেন, সেটিকে সহজলভ্য এবং সহজবোধ্য করবার জন্য একজন বোদ্ধা এবং আমাদের আইকন আজকের এই প্রবন্ধের উপরে সম্মানীয় আলোচক অধ্যাপক MM আকাশ, যিনি অধ্যাপক মাহবুবুল আলম মুকাদ্দেম নামে কম পরিচিত, বরং MM আকাশ স্যার হিসাবে আমরা সবাই তাকে চিনি। আমি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, শুভকামনা করছি এবং ইংরেজি নববর্ষের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন এখানে, আমার শিক্ষার্থী বৃন্দ আছেন। আমরা আজকের অনুষ্ঠানের নবম পর্বে অর্থাৎ বঙ্গবন্ধু সিরিজ বক্তৃতামালার আজকে আমরা নবম পর্বে পদার্পণ করেছি এবং আপনাদের এই সহযোগিতামূলক যে উপস্থিতি, সেই উপস্থিতিকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং সেই সোনার বাংলা উপরে যে প্রবন্ধটি এখানে আলোচিত হবে, পঠিত হবে, সেই প্রবন্ধকার অধ্যাপক ইমতিয়াজ আহমেদ স্যারকে আবারও স্বাগত জানাই এবং প্রবন্ধের উপরে যিনি আলোচনা করবেন অধ্যাপক MM আকাশ স্যারকেও আমাদের তরফ থেকে, দুটো অনুষদের তরফ থেকে, দুটো প্রতিষ্ঠানের তরফ থেকে, একটি আগেই বলেছি আমি, বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি, এবং আমার নিজের যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে কারাস উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এই উভয় প্রতিষ্ঠানের এবং উভয় কেন্দ্রের তরফ থেকে আজকের যে যৌথ আয়োজন, সেই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা এমন একটি প্রবন্ধ আমরা উপভোগ করব, যেটি এখন উপস্থাপন করবেন আমাদের আরেকজন স্বনামধন্য শিক্ষক এবং আমার গুরুজন, যে মানুষটি সবসময় আমাদেরকে পথ দেখান, সেই পথ নির্দেশক, আমার গুরুজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্বনামধন্য অধ্যাপক ইমতিয়াজ আহমেদ স্যারকে কিছু তার প্রবন্ধ উপস্থাপন করবার জন্য ধন্যবাদ জানিয়ে এবং স্যারকে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের প্রফেসর ডক্টর আব্দুল বাসির স্যার। স্যার সবসময় আমাদের সঙ্গে থাকেন, এটা আমাদেরকে প্রেরণা যোগায়। যদি মন্ডলী, আমরা এখন বক্তব্যে চলে যাব। আমাদের স্পিকার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, প্রফেসর ইমতিয়াজ আহমেদ। আমরা এই পর্যন্ত বঙ্গবন্ধু বক্তৃতামালায় 8টি বক্তৃতা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেটা 1 বছর ব্যাপী এই অনুষ্ঠানটি, এই সম্মেলনটি চলেছে। আজকে ইমতিয়াজ স্যার যে বিষয়ে বক্তব্য রাখবেন, আমার মনে হয় আমরা যদি সবগুলো বক্তব্য একসাথে সাম আপ করি, একসাথে সারমর্ম দাঁড় করাই, তাহলে আসলে আমাদের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের দিকে, বঙ্গবন্ধুর সোনার বাংলার দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক সেই বিষয়টি নিয়েই আজকে ইমতিয়াজ স্যার আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আর ইমতিয়াজ স্যার অনেক পরিচিত, আমি জানি না, মানে আমি যদি পরিচিতি পর্ব ওনার পড়ি তাহলে এটা একটু ইয়ে হয়ে যাবে কিনা, কিন্তু তারপরেও যেহেতু আমরা সবসময় পড়ি, স্যারের অনুমতি নিয়ে স্যারের পরিচিতি আমি একটু তুলে ধরছি। ডক্টর ইমতিয়াজ আহমেদ is a professor of international relations and director Center for Genocide Studies at University of Dhaka. He is also currently visiting professor of Beirut, Lebanon, and several universities around the world. He co-authored 33 books
and 120 research papers, scholarly articles, and leading journals, and also edited some notable, mentionable books. His recent publications are following: Women, Whaling, and Politics, South Asian, which is published from Dhaka University Press, State and Democracy, Future in Bangladesh. And also he worked in the field of civil rights, rivers, and water treaties. আমি এই মুহূর্তে ইমতিয়াজ স্যারকে ওনার বক্তব্য উপস্থাপনের, ওনার প্রবন্ধ উপস্থাপনের অনুরোধ করছি। কোনটাই করতে হবে চেঞ্জ করার জন্য। জুম তো নাই, এটা এসে যাবে। স্লাইড গুলো আমাদের বড় মনিটরে আপনার জুম আছে, জুম তো চলে গেছে। জুম তো ছিল তখন, জুম বাদ দিলেন কি গিয়েছে, জুম ডিসকানেক্ট হয়ে গেছে তো। কাজই হয় না। হ্যাঁ, জুম লেখা মিটিং এটা আসবে তো নিচে আগে বাইক। হ্যাঁ, এটাতে 34 34 স্যার তো ল্যাপটপ থেকে বলবেন, আপনি এখানে বসে স্লাইড প্লে করতে পারেন। স্যার এখানে বক্তব্য দেখ স্যারের মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পোস্ট করে দেন। না, এটা পোস্ট করা লাগবে না, আমাদের আপনি আছে দিচ্ছি একটু সময়। আরো দুটো ছোট না না, ঠিক আছে। না, অসম্ভব দিন আছে কারাগার রয়েছে কিন্তু বঙ্গবন্ধুতে এই যে এটা বড় করে, এটা বড় করে কয়জন আছে? আমি মেইন কপি এই কি হলো? হ্যালো, স্যার জাস্ট এই যে ডাউন দিলেন স্যার। নেক্সট করতে পারেন স্যার। এটা না না না। Thank you. The Honorable State Minister, Mr. Sahriar, Professor Professor Basir, and of course Professor Ahmed, and friends. প্রথমে ধন্যবাদ দিচ্ছি introduction যেভাবে দিয়েছে, it's quite embarrassing, but anyway I guess that is the system. Topic তো already বলা হয়েছে, Bangabandhu, Sonar Bangla and the realization of the Bangladesh dream. Basic objective, of course, is to go back to see what Bangabandhu had said. এর কিছুটা সুবিধা এখন হচ্ছে যেহেতু অনেক কিছু কালেকশন হয়েছে, হয়তো 15-20 বছরে আগে হয়তো অতখানি কালেকশন হতো না, আমরা জানতাম না বা অনেকেই জানতো না বিভিন্ন সময় কি বলেছে। So what I will do is I'll go through the person, of course,
and why Bangladesh dream is so important, and how Bangabandhu contributed immensely to this idea of Bangladesh dream. প্রথমে আমি মুভ করছে না, it's not moving, slide moving হচ্ছে না, এটা তো no move করছে না, so something is wrong. দেখো আবার সুন্দর সুন্দর স্লাইড যে কোনো পাশে দিলে হবে স্যার, আচ্ছা যে কোনো পাশে দিলে হবে, ওকে জোরে, ওকে ফাইন, ওকে পারফেক্ট, থ্যাংক ইউ। যে কোনোটা এরো দিলেই হবে স্যার, একটা দিয়ে আচ্ছা ওকে, আপনি বাটনগুলো পেয়েছেন, এই ছোট বাটন হ্যাঁ একটার মধ্যে যে কোনো একটা দিলে বাড়াই যাবে না। ওকে, let me start with the idea of dream. আমরা কেন স্বপ্ন is so important, এবং আমি প্রথম স্লাইডে যেটা বোঝাতে চেষ্টা করছি সেটা হলো I think therefore I am থেকে শুরু হয়েছে আধুনিক যুগ বলা হয়। ডেকার্তের 1637-এ প্রথম এই শব্দ ব্যবহার করেন, এবং ডেকার্তের থেকে যেটাকে কার্টেসিয়ান ডিসকোর্স বলা হয় সেখান থেকেই আধুনিক যুগে, এবং এটাও আরেকটু বলে রাখি এটা মূলত পশ্চিমা চিন্তা ভাবনায়, চাইনিজরা যদিও অন্যভাবে এটাকে দেখবে, এবং ভারতীয় আমরা যারা সাউথ এশিয়ান আমাদেরও বিভিন্ন ভাবে দেখার উপায় আছে যদিও, কিন্তু যেহেতু আমরা 200 বছর ব্রিটিশ কলোনিয়ালিজম আন্ডারে ছিলাম, আমরাও ডেকার্ট থেকে বা কার্টেসিয়ান ডিসকোর্স থেকে শুরু করি আধুনিক যুগ। সো 1637 I think therefore I am, এবং সেখান থেকে বিশাল আমরা দেখেছি যে ওয়েস্টার্ন ডিসকোর্স কিভাবে আধিপত্য বিস্তার করেছে। 60s-এ এসে ফ্রান্স ফ্যানন I think therefore I am কে চ্যালেঞ্জ করলেন, এই বলে যেহেতু এই I think therefore I am থেকে আবার কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম এবং বিশাল এক্সপ্লয়টেশন হয়েছে। সো এই থিঙ্কিং বিং যে প্রচন্ড ভাবে ক্ষতি করেছে, এবং সেটা ওয়েস্টার্ন যে ডেভেলপমেন্ট বা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের মধ্যে রীতিমতো যে একটা এক্সপ্লয়টেশনের বা ডমিনেশনের যে ছাপ, সেটা ফ্রান্স ফ্যাননের জন্য খুবই আনকমফোর্টেবল ছিল। এবং অনেকেরই হয়তো জানা থাকবে গান্ধী যখন লন্ডনে তার একজন জার্নালিস্ট যখন বলেছিলেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ওয়েস্টার্ন সিভিলাইজেশন, গান্ধী তখন উত্তরে বলেছিলেন আই থিঙ্ক ইট ইজ আ গুড আইডিয়া, ইটস অ্যান আইডিয়া। তখনও গান্ধী স্বীকার করতে রাজি হননি যে ওয়েস্টার্ন ইজ আ সিভিলাইজেশন। সিভিলাইজেশন বলতে যেটা বুঝি, মানু বলেছিল সদাচার, প্রপার কন্ডাক্ট, দ্যাট ইজ সিভিলাইজেশন। প্রপার কন্ডাক্ট মানে হলো আমি এখন সিগারেট ধরাবো না, দ্যাট উড বি আনসিভিলাইজড। আমি পা উঠাবো না এখানে, দ্যাট উড বি আনসিভিলাইজড। এই যে সদাচার, দ্যাট হোয়াট ইজ সিভিলাইজেশন ইজ অল অ্যাবাউট। ফ্রান্স ফ্যানন তার জন্য বলছে আই ফিল দ্যাটফর আই অ্যাম। মানুষের মধ্যে যে ফিলিং যদি না থাকে তাহলে কিন্তু মানুষ আর মানুষ হলো না। সেখান থেকে এই কার্টেসিয়ান ডিসকোর্স, তাও হয়তো 20-25 বছর হয়ে যাবে, I came with this idea that there has to be dream, because মানুষই একমাত্র যে স্বপ্ন দেখে এবং স্বপ্ন রীতিমতো রিয়ালাইজ করতে চেষ্টা করে। হয়তো গরু ছাগল স্বপ্ন দেখে সেটা আমরা জানি না, সকাল থেকে উঠে হয়তো হাম্বা করে উঠে কোনো স্বপ্ন দেখে কিনা আমরা উই ডোন্ট নো, একটা মাছি স্বপ্ন দেখে কিনা আমরা জানি না, কিন্তু মানুষ যে স্বপ্ন দেখে তার কোনো মানে এর ব্যাপারে কোনো ডিবেট নেই, কারণ মানুষ স্বপ্ন দেখে, মানুষ ছবি আঁকে, তারপর বাসা তৈরি করে। ভ্রমরও সুন্দর বাসা করে, bees, as you know, হানি বিজ যারা প্রচন্ড, if you go to the internet you will see হানি বির বাসা প্রচন্ড ভাবে very complex house কিন্তু, এবং কুইন বি যেখানে থাকে তার প্রোটেকশন এটসেট্রা, but they do it instantly, they don't draw it on a piece of paper যে ছবি টবি এঁকে টেকে তারপর একটা করলো,
তা করে না। কোনো পাখি বাসা বানায়, প্রচন্ড সুন্দর বাসা আছে, কিন্তু ওই আগে ছবি টবি এঁকে কিন্তু করে না। They do it instantly. Humans are the only being. We dream and then we can change lot of things and we can change the future. এখানে আরেকটু বলে রাখি যে ইতিহাস যেভাবে ভাগ করা হয় past, present, future, past can be redefined, can be revisited, can be reinterpreted, but we can never change the past. Present, যারা ফিজিক্সের ছাত্র যারা will know that there is nothing called present. Physics বলে দিয়েছে there is nothing called present. Present at a cross আছে, because the moment I say present, ওটা past হয়ে যায়. So ক্লাসে যখন বলে present স্যার, যে মুহূর্তে সে প্রেজেন্ট বলছে সে কিন্তু অলরেডি পাস্ট, কারণ প্রেজেন্ট ইজ অলওয়েজ মানে কনস্ট্যান্টলি চেঞ্জিং বা কনস্ট্যান্টলি ইন মোশন। অনলি থিং দ্যাট উই হ্যাভ ইজ ফিউচার। ফিউচার ইজ দ্য অনলি থিং যেটা আমরা চেঞ্জ করতে পারি, প্রোভাইডেড উই আর ইন্টারেস্টেড ইন চেঞ্জিং দ্য ফিউচার। সো কিপ দিস মাইন্ড দ্যাট উই মাস্ট ড্রিম। The moment or the day we stop dreaming, we cease to be humans. এই জিনিসটা প্রথমে আনতে হবে। স্বপ্ন যখন আমি দেখা বন্ধ করব তখন থেকেই আমার আর মানুষ থাকছে, আমি গরু ছাগল হয়ে যাচ্ছি। তো সেই জায়গায় আমার মনে হয় বড় যে জিনিসটা থাকা দরকার এই ড্রিম, এবং সেই হিসাবে বিশাল ড্রিম তৈরি করেছে আমেরিকান ড্রিম, যেখানে আমার প্রচুর ছাত্র, আমি আকাশ ভাইকে বলছিলাম যে আমাদের প্রচুর বন্ধু এই আমেরিকান ড্রিমে তাড়িত হয়ে লেফট বাংলাদেশ রীতিমতো American dream ke uddhar korche. But keep in mind, the American dream was created in 1931. It was not created way back in 1776. Jokhon America hoyeche. They took years to create this American dream, and it got created by James Truslow Adams in 1931, and that attracted a lot of people. Even what was the American dream? Sekhane ache liberty, humanity, অনেক কিছু democracy, অনেক কিছু বলে টলে। Not that 1931, I have always maintained that America was not fully democratic in 1931. তার full democracy এসেছে 1960s এ, যখন almost 19 to 20% লোক ভোট মানে ভোটার্স হয়েছে। Before 1960s, America 100% voters ছিল। এখনো নেই, কিন্তু they have voter suppression act, so I don't want to go into that discussion, but main point holo America really became a democracy in mid 60s, more precisely in 1968, and তাও আবার ভিয়েতনাম ওয়ারের কারণে যখন ব্ল্যাকসদের দরকার ছিল সোলজার হওয়ার, ওই কারণে তখন তাদের ভোটার অধিকার দিয়েছে। এবং I'm sure you have heard of Martin Luther King and how he contributed to American democracy. So United States actually becomes democracy not for 200 years, and I can challenge this, and I've challenged it even in the United States in my different lectures and with the Americans also, that they have become fully democratic only in 1960s. Now, we also have another dream today. Another dream, the Chinese dream. Xi Jinping তৈরি করেছে 2012 তে। And interestingly, it's more to do with Asian understanding of the world, more on harmony, balance, tolerance. You know, it's very different from the American dream, but more or less, এক জায়গায় হয়তো তারা একটা ideal society করতে চেষ্টা করছে। So you have an American dream, which is an old one, which has infected us very much. আমাদের মাথা কিন্তু we are very highly colonized. সেই জায়গায় এক জায়গায় আমরা এখনো ধাবিত হই আমেরিকান ড্রিমের পিছনে। Chinese dream has not caught up the way হয়তো Xi Jinping হয়তো চিন্তা, but they can wait. It's an old civilization. They can wait for hundreds of years to make that into a reality. So keep this, that we have dreams already, যেটা আমাদের বাংলাদেশীদের কিন্তু impact করছে one way or other. Now here we have father of the nation. You can easily see he did not live long, in 1920 to 1975. Very young, হিসাবে unfortunately, and a tragedy happened in 1975. But in his short life, the number of things that he had seen, the number of things that he did is absolutely mind-boggling. How is it possible? And I'll give you some sense of that as I go through some of the slides. The first one I want to impress upon you is the power of the republic. Now, অনেকেরই ধারণা যে আমরা বুঝি গ্রিক সভ্যতা থেকে রিপাবলিক সিস্টেমটা শিখেছি। We had republics way back
in the 6th century BC, the Lichavi Republic. And don't forget, Ganosangho Shabdotai Chilo, and it is you get in Upanishad, even in Mahabharata, you will find that word. So it's not something that je hotat kore kichu lok bolche. In fact, Western authors write, এখন বলছে যে probably long before Greek civilization, Bengal already had republic system. Even in Africa, there are some areas where they had republic system. And don't forget, the first 3 caliphs of the Islamic world, প্রথম 3 জন যে খলিফা তারা কিন্তু all proto democratically elected. They were not through blood, as you know. প্রথম 4 খলিফই বলবো, not 3, প্রথম 4 খলিফ হযরত আলীর পরে তারপর দুটো ভাগ হয়ে গেল, but প্রথম 4 খলিফ কিন্তু all were proto democrat elected, and they were not related directly with one another, no blood relationship with one another. So keep in mind, in the Arab civilization, in the African civilization, and in Bengal also, we had republic system. Now, when I say Bengal, keep in mind, I always use the greater Bengal. Bengal ke British ভাগাভাগি করে বেঙ্গলকে ছোট করে দিয়েছে, কিন্তু বেঙ্গল যখন আমরা বলবো, যেটা নবাব সিরাজউদ্দৌলা সবসময় বলতো বাংলা, বিহার এবং উড়িষ্যা, তো বেঙ্গল বলতে কিন্তু তাই বোঝায়। এই বিহার আর উড়িষ্যাকে কিন্তু সরিয়ে দিয়েছে 1911-তে, অলমোস্ট মানে কেউ নোটিস করেনি যে কেন ব্রিটিশরা করেছে, but we'll come back to that. Now, more important হলো পাল ডাইনাস্টি, অনেকে ভুলে গেছে যে Bengal was under the Buddhists for 400 years, not 1 or 2 years, 400 years. Even Gopal, the first Raja, যে মহারাজা হয়েছিল, he was elected. He was elected Raja. তখনকার আমলে ছিল যে রাজারা মিলে মহারাজা তৈরি করতো, এবং গোপাল, he came from very down to the earth person, and he became the Maharaja or the Raja or elected Raja in 8th century. Now, People's Republic of Bangladesh is a continuation, as I would argue, in this discourse of republicanism. We could not think of any other way of reproducing our governance, and I'll come back to this later on. Now, there are 3 exceptionalities when it comes to Bangladesh, South Asia, বিশেষ করে South Asia, we are one of the South Asian countries, but there are 3 exceptionalities. The first exceptionality, we are the only People's Republic in South Asia. There is no People's Republic in South Asia. পৃথিবীতে only 5টা People's Republic আছে বর্তমানে, আরো কয়েকটা ছিল, they have changed their name. There are only 5 People's Republic. The oldest People's Republic is Republic North Korea, is the oldest People's Republic. North Korea pore China became the second People's Republic, and then Algeria is a People's Republic. 4th is Bangladesh, and the last one to join this People's Republic is Laos. These are the 5 People's Republic, but in South Asia, we are the only People's Republic. Now here, Bangabandhu never thought for a second time যে দেশের নামটা কি হবে, and তার লিখিত আছে তার হাতে that country নাম হবে People's Republic of Bangladesh. There was no cross, no nothing of that kind. যে এটা কি রিপাবলিক হবে না অন্য ডেমোক্রেটিক রিপাবলিক হবে, first line was People's Republic. অনেকেই বলে that maybe he was impressed with his visit on China, but my argument is a little bit different, and I'll come back to the second slide to explain that. This is the only country in South Asia which fought a liberation war. This what Bangabandhu had in mind. যে liberation war যে হবে না বোঝার কোনো কারণই ছিল না, that the Pakistan would not give up easily. And in this liberation war, it was a people's war. আমি মাত্র নবম শ্রেণীর ছাত্র ছিলাম, class 9 এর ছাত্র, but I left my parents. I went to Agartala. I literally slept on the pavement, একেবারে. And I used to also smoke cigarette at that time, like Che Guevara, not even এইভাবেও না, Che Guevara যেভাবে সিগারেট খেত সেভাবে আমিও সিগারেট খেতাম. We used to think that we are something of a Che Guevara at that time. না নবম শ্রেণীর ছাত্র এখন দেখলে আমার কাছে হাসি পায়, কারণ খুব বাচ্চা কাচ্চা মনে হয়, বাট আমাদের সময় নবম শ্রেণীর ছাত্র কিন্তু প্রচন্ড ভাবে কি বলা হয় মনে হয় অ্যাক্টিভ ছিল. Circumstances creates you. So আমি মনে করি না I was an exception. I think there are hundreds and thousands of
of young children, যেটাকে child soldier বলে, those in those days. And we were led by an EPR Jawan. That's the interesting part. Not even an officer. He was just a Jawan, just a soldier, EPR Jawan. And we followed him thoroughly. But সে যদি বলে এখানে হাঁটতে হবে, এখানে crawl করতে হবে, এটা because he was the only one who knew how to use weapons. আর কেউ আমাদের জানাও ছিল না। আমরা 16-17 জন ছিলাম, and we followed him. So liberation war is a factor, and this will remain a factor in the history of Bangladesh. And why we are so different from the rest of South Asia, why we have reproduced our economy. I will go back to 71 again and again. And এই জিনিসটা মানুষ ভুলে যায়। The kind of collaboration we had. Even this morning, I was at the NDC in a meeting, and the way we civil and the military we talk, I was telling them that in South Asia, it's very different. It's no, my friends, my Indian friends or other friends বলে যে সম্ভবই না এই ধরনের discourse যাওয়া. So the interesting part of the second exceptionality that this is going to remain, and the third one is we are the only South Asian country which has an interesting foreign policy principle, and it's good that we have our state minister, the honorable state minister, with us. This is development without enmity. Now, this was not something যেটা 71-এর পরে করা হয়েছে। মানে lot of people want to say এটা বুঝি নতুন করে আমরা বলি করছি। No, প্রথমবার যখন বলা হচ্ছে friendship towards all, alliance towards none was in June 1970 যখন we were part of Pakistan. Just imagine, আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে প্রথমবার under the leadership of Bangabandhu, this was stated very clearly that this would be the principle of foreign policy, friendship to all and malice towards none. More importantly, ওই ইশতেহারে স্পষ্টত আছে that if আওয়ামী লীগ বলছে যে যদি তারা ক্ষমতায় যায় তারা সেন্টো এবং সিয়াটোর মেম্বার হবে না। Just imagine the guts that one has to have. এবং ইন্টারেস্টিংলি সবচেয়ে মজার এই আমার কাছে মনে হয় এখন যেটা, তখন কিন্তু কোল্ড ওয়ারের একটা আমল। It was a cold war, মানে পুরো polarized. Whole world was polarized into Soviet bloc and American bloc. Akash bhai would know more about this than me. And ওই polarization এ একটা পার্টি দাঁড়িয়ে বলছে যে আমি ক্ষমতায় গেলে আমি সেন্টো সিয়াটো থেকে থাকবো না, friendship towards all, malice towards none. You know, it takes quite a guts. যার জন্য আমি বলি to say this now is nothing exceptional. It is quite the norm that we have followed. And then, of course, he reiterated this in 1973 when we had the Asian Peace Conference in Dhaka. The second extraordinary part to Sonar Bangla would be the diplomacy of recognition. Keep in mind that 3.5 বছরে we become the full member of United Nations. This is এখন মনে করলে মনে হবে যে my God, how is it possible? Now, why it is so difficult to become a member of the UN? Because UN system after যখন establish করা হয়েছিল যে state sovereignty cannot be violated. Even ওই principle Bangladesh is an exception because Pakistan was a member of the United Nations. সেই state কে violate করে বাংলাদেশ হওয়া is absolute exception. মানে এখন পর্যন্ত UN মানতে চায় না অন্য দেশকে এইভাবে যে একটা দেশের অন্তর আরেকটা দেশ যদি সে জাতিসংঘের মেম্বার থাকে। Bangladesh is an exception, and look how quickly we got the recognition even of the United States, which was against 1971, particularly the Nixon and Kissinger administration, not the people, not even the media, I think, was with us. But that doesn't really help because the US government was all in all, and সেখানে April 1972 we get the recognition, and then in 74 আমরা OIC এবং পাকিস্তানের recognition, which is also very important. যে দেশ থেকে আমরা আলাদা হলাম সে যদি রেকগনাইজ না করে তাহলে কিন্তু still it remains a little bit fluid. তো সেই জায়গায় 3.5 বছরে is an extraordinary diplomacy, I would say. আমি যদি তুলনা করি আমাদের রোহিঙ্গা কে নিয়ে, with all my respect for the foreign ministry office and all, look at 3 বছর হয়তো হয়ে গেছে, still we have not
succeeded in getting them to their homeland, but look at a country getting recognized. ওইভাবে চিন্তা করলে দেন বোঝা যাবে যে আসলে why এই 3.5 বছরে একটা দেশ রেকগনাইজ মানে কি ধরনের ডিপ্লোমেসির অ্যাস্টিউটনেস থাকা প্রয়োজন সেটা স্পষ্ট হয় যদি আমি যদি তুলনা করি যে we cannot take মানে 1.1 million কে আমরা দেশে পাঠাতে পারছি না for over 3 years, but we succeeded in becoming a member of UN in 3.5 years. Now, what remained very fundamental to Bangabandhu was the idea of culture of peace, and I think that attracted United States, that attracted OIC, that attracted even Pakistan, that attracted even other countries of the world. Very, very fundamental উপরে ছিল যে peace, that Bangladesh কোনো যুদ্ধে যেতে চায় না, কোনো মারামারির মধ্যে যেতে চায় না. And look what the kind of the statement that 1974 জাতিসংঘে সে বললো, the very struggle of Bangladesh symbolized the universal struggle for peace and justice. It was therefore only natural that Bangladesh from its very inception should stand by firmly by the side of the oppressed people of the world. Now, আমি একটা content analysis করেছিলাম by only 22 speeches of Bangabandhu, মোটে মানে 22টা মাল্টিল্যাটারাল এবং ইন্টারন্যাশনাল ফোরামসে যেটা দিয়েছে, এবং সেই কন্টেন্ট অ্যানালিসিসে দেখা গেল যে he uttered peace 151 times. Just imagine that the kind of he was reproducing এবং কোন সময় যখন you had serious polarization of the world and you had so many serious conflicts, to which I'll come very soon. So his against war was very fundamental. His support to the Vietnam War was absolutely unquestionable. এবং অনেকে হয়তো ভুলে গেছে যে ফার্স্ট টাইম আমাদের দেশে যখন দুজন ছাত্র মারা গেল পুলিশ ফায়ারিং এ, সেটা বাংলাদেশের কোনো বিষয় ছিল না। এটা হলো ইন্টারেস্টিং, বাংলাদেশের কোনো নিয়ে বিষয় ছিল না, দুটো ছাত্র মারা গিয়েছিল অ্যান্টি ভিয়েতনাম ওয়ারের প্রোটেস্ট, এবং সেটা আমেরিকান কালচার সেন্টারের ওই জায়গায় হয়েছিল। এবং ওই ঘটনাটা আমি বহুবারই বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন শুনলাম যে ভিয়েতনাম, বর্তমান ভিয়েতনাম মিয়ানমারের পক্ষে ভোট দেয় বা অ্যাবসেন্ট থাকে, তখন আমি বললাম you should tell the Vietnamese that our students died for you, but not a single Myanmar students died for Vietnam. So why aren't you supporting us? এবং আমি বলেছিলাম যে ওই দুইজন যারা মারা গেছে তাদের ছবি যেন একেবারে মানে আমাদের এমবাসি শুধু না, ভিয়েতনামের ক্যাপিটালে যেন বড় করে প্রদর্শন করা হয় যে বাংলাদেশ স্টুডেন্টস ডাইড ব্যাক, and we were the first countries to recognize the provisional government of South Vietnam long before even India recognized the provisional government. People ভুলে যাচ্ছে এই কাহিনীগুলা. It should be flagged, এবং their families should be taken, যদি বেঁচে টেঁচে থাকে actually they should be taken to Vietnam and they should give a speech in front of all the Vietnamese that how their children died for a just cause. Thoroughly arms against arms race, যার জন্য আমি বলেছিলাম, যেটা আমি অলরেডি বলেছি যে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে জুন 1917 লেখা আছে, and I'm quoting, we believe that continued participation in Seattle Central and other military pacts is against our national interest and therefore favor the immediate withdrawal of Pakistan from Seattle Central and other military pacts. Full stop. That's the guts Bangladeshi had back in the 70s. So যখন আমরা আজকে যখন শুনি, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই. I think people have forgotten Bangladesh history. All through against colonialism and racialism, প্রচন্ড ভাবে আফ্রিকা, সাউথ আফ্রিকা, রোডেশিয়া, নামিবিয়া, অ্যাঙ্গোলা, none of them were independent countries, but Bangladesh একেবারে forefront-এ ছিল for their recognition and for their independence. And look at the four leaders here. Look at them. Bangabandhu was absolutely adamantly for them. মানে কোনো ifs and buts ছিল না, whether it's Mandela, Ho Chi Minh, Arafat or Fidel Castro, all time and again repeatedly. যার জন্য এবং মনে রাখতে হবে, if you remember, Algeria Sheikh Castro বলেছিল after meeting Sheikh Mujib that I have not seen Himalayas, but today I have seen Himalayas.
The reason why he said this because he could understand talking to him যে যার কিছুই নেই মানে আজকে তো মোটামুটি relatively well off. You can see flyovers, you can see Podda Bridge, you can back in those days, you know, এখানে হয়তো আমি আর ফখরুল ভাই হলো senior একটু more or less, even our state minister is much younger, so did not see the kind of what you call, of course, Akash bhai too, you know, kind of maldevelopment, mismanagement, bloodshed and all. You have not seen that. I'm not trying to say that you should see that, but believe it or not, coming out of genocide, এটা মানুষ চাক্ষুষ যদি না দেখে তাহলে সে বুঝতে পারে না যে কি ধরনের ট্রমা মধ্যে আমরা ছিলাম এক সময়। তো সেই জায়গায় বসে 1973 তে যেটা যে সাপোর্টটা উনি দিলেন এবং যার জন্য আমরা পরে ওই ক্যাস্টের মুখে শুনলাম এই বিষয়টা। Now I don't want to go into details, but I mean South Asia as an area of peace, I mean মনে করি যে এই particular slide is very important. Why? Look at the date. বঙ্গবন্ধুর speech 6 February 1972, মাত্র এক মাস হয়নি উনি দেশে ফিরেছেন। উনি 10 জানুয়ারিতে ফিরলেন and 6 ফেব্রুয়ারি তিনি কলকাতায় গিয়েছিলেন। ওকে, কেবল জেনোসাইড থেকে পার হয়ে এসেছে, নতুন দেশ স্বাধীন হয়েছে, ভারত সাপোর্ট করেছে, ইন্দিরা গান্ধী ওনার পাশে, this was a farewell, it was a sorry, রাতের একটা রিসেপশনে, this is what Bangabandhu is saying to Indira Gandhi. And আমি যেটা লাল অক্ষরে রেখেছি, let there be an end once for all to the sterile policy of confrontation between neighbors. It's absolutely amazing for a person of this kind to go to India and say that you should stop your conflict with your neighbors, and that of course means your with Pakistan. It's amazing. I don't know how Indira Gandhi took it, but must have thought that এটা হলো বাঙালির যে ঐতিহ্য সেটাকেই read the whole speech and you will see what later became SAR, what later became South Asia. So you can see the SAR here. বারবার বলছে the South Asia peace is fundamental. South Asia cooperation is fundamental for South Asia peace, and South Asia peace is fundamental for South Asia development. এই তিনটা জিনিস একেবারে ওতপ্রোতভাবে জড়িত. If you can't have peace, you are not going to have development of South Asia. অন্যান্য দেশ কিন্তু এগিয়ে যাবে. Now, whole argument of the slide is that Bangabandhu's pursuit of the Bangladesh dream. এবং সেটা উনি 72-এ খুব সুন্দর করে again কলকাতা বসেই উনি এটা বলেছিলেন যে আমরা প্রচন্ডভাবে ক্ষয়ক্ষতি হয়েছে ইত্যাদি. The occupation army had ravaged my country. 3 million people were killed by them. They killed intellectuals, educationalists, and scientists, and dishonored my mothers and sisters. They looted all that we had, but the people, as one man, fought with an iron determination and annihilated the beastly strengths of those hordes. And today, with same determination and confidence, the people of Bangladesh will build a Sonar Bangla on the ashes of these ruins. That requires tremendous insights. You know, ওরকম একটা পরিবেশে 1972-তে is thinking of Bangladesh dream or the Sonar Bangla is absolutely superb. And then by 74, he gives that আমি যেটা বলি একটা রূপরেখা 74 how you want to do it. এই যে সোনার বাংলা how you want to do it 74 particularly জাতিসংঘে যে ভাষণটা দিলেন সেখানে কিন্তু স্পষ্ট বলছে, look at the time again and again সে বলছে, but for us in the emerging world ultimately we must have faith in ourselves, in our capacity through the united and concerted effort of our people to fulfill our destiny and to build for ourselves a better future. Now, how much you can look at this statement and see the way he was looking at Bangladesh, looking at Bengal. নিজের উপর দাঁড়াতে হবে, নিজেকে করতে হবে. Nobody is going to come and develop you, unfortunately or fortunately. Nobody does that, কখনো করেও না. So stay away. And আমরা যারা post colonial theory নিয়ে কাজ করি, if you want to decolonize your mind, this is one statement where you can see যে প্রথম যেটা মাথা থেকে সরাতে হবে is that you must have the strength to say
and to start working by yourself if you want to change Bangladesh. Now let us come to five or six dreams that I want to flag to give you a sense. The first dream is of course infrastructure. এবং এর কিছুটা হয়েছে এবং বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে আছে why infrastructure জিনিসটা দরকার এবং তখন মনে করেছিল যে 5.5% এর গ্রোথে গেলেই আমরা সাংঘাতিক, but we have crossed that. প্যান্ডেমিকের কারণে আমরা 8% এ এখন পর্যন্ত যেতে পারছি না, but we almost went to 8%, and still during the pandemic I think relatively, if you can say, we have done pretty well. Now on this infrastructure and for the brief নিয়ে রিসার্চ হবে, আমরা যারা সোশ্যাল সায়েন্টিস্ট এখানে আছে, I will tell you to do a research because that's a kind of a break বলতে পারো, because if you remember the World Bank did not come and Prime Minister time and again say যে আমরা কিন্তু করব, and that she persisted and that she did it, and that it is there, that clearly shows that Bangladesh is not in a same model. So যারা মনে করছে যে আমরা 70 দশকে আছি, international basket case আছি, I think they are making a mistake, because Bangladesh dream is this whole of the bridge is not only a bridge, it is a symbol of saying to the rest of the world, okay, if you don't allow us what we want, we can do it by ourselves one way or other. Amra jeta philosophy te boli is an epistemological break. If there's an epistemological break in diplomacy of Bangladesh, believe it or not, what the bridge is the epistemological break, because at a mindset থাকে যদি আছে ওখানে না করতে পারতো তাহলে ও আচ্ছা বাংলাদেশ পারবে, বাংলাদেশ is dependent, বাংলাদেশ is এমন হতাশ হয়ে আরো ওই আমেরিকান ড্রিমের পিছনে যাবে. So infrastructure is very unique, and I'll tell you, I can talk a little bit on China for a travel channel like anything. The travel in the United States also প্রচন্ড ভাবে, কিন্তু I'll tell you why infrastructure makes a difference to human lives. But let's come to infrastructure. Now here my submission is, you can change Bangladesh, literally you can change Bangladesh by having 7 high-speed trains connected to all the district headquarters. You can change the whole, the urban theory করছে, যারা বারবার প্ল্যানিং করছে, ও Dhaka is unlivable, Dhaka এত লোক হবে, Dhaka redevelopment, believe it or not, you make high-speed train in all these connected streets, you can change the entire rural, urban problems, urbanization, architecture, name anything, education, you can change it. Why? Because the time that will take from Dhaka to Rajshahi is মাত্র 50 minutes. Dhaka to Mymensingh মাত্র 25 minutes. Dhaka to Borishal, well, এখানে 48 minutes দেওয়া হয়েছে, but I think it will be a little bit less. Right? Okay. You can travel to Sylhet in 1 hour. তার মানে হচ্ছে nobody needs to stay in Dhaka to work from Sylhet. And why this is important? I mean, নিজে দেখেছি in China. Believe it or not, I've seen with my eyes. 30 years I've traveled. Last 30 years I've traveled to China, and I've seen how they have been. Then Tarakun high speed, as you know, they have the largest high speed network in the world. So what they have done is, 1 ঘন্টা is nothing for anyone if you have a high speed. Then আমাদের আজকে ফকরুল ভাই 2.5 ঘন্টা লেগেছে বাড়িধরা থেকে আসতে, with high speed train সে সিলেট ঘুরে আসতো, এবার 2 বার 3 বার ঘুরে আসতে পারতো. So what you need is connecting all the districts. এখানে একটাই তো বলে রাখি যে yes, Bangladesh government has started already working on the Chirong high-speed train project আছে, but my suggestion would be not in terms of communication. My submission for this whole infrastructure connection is more to do with you change the environment of what Bangladesh is all about. If you connect with all the 7 districts, you change health system. Nobody has to come to Dhaka. You change education. You change your entire life pattern. You can remain Niger Grame, and you can have the best education in the world. That's the point that I'm trying to raise. So it is more than communication.
The second is agriculture, dream 2. Now, here also, Mujib said something which I must, flag, important. 1973, we must take measures to educate farmers about latest cultivation methods. Now, how do you educate farmers? With the latest methods. This is something that we need to flag to the universities. I think the university ought to have education not in classrooms, but with the farmers, and blend it in a way where you can give the latest technology to the farmers. এবং এখানে এক ধরনের কি বলে স্মার্ট এগ্রিকালচার বলে জিনিস আছে। I want to remind all of you who are listening to me is that এই COVID-19 আমরা বেঁচে গেছি, I will tell you, because of agriculture, believe it or not, because of the bumper crop. We are not, আমাদের অন্য সেক্টর গুলো ট্যুরিজম অতখানি না বলে it's a blessing হয়েছে যেসব দেশের হয়েছে। Maldives, as you know, is really suffering. Sri Lanka, as you know, is really suffering, to the point that they have asked even Bangladesh to help them out, because they all depended on something else which got vanished in the pandemic. And this pandemic will come again and again, believe it or not. Pandemic is not, a virus will mutate. যদিও pandemic epidemic অবস্থা রাখা যায়, unfortunately এবার রাখতে পারেনি because of the when you have Donald Trump and Boris Johnson and all those leaders, it's difficult to keep an epidemic হিসাবে, virus কে epidemic হিসাবে. It became pandemic, but virus will mutate. Virus is just like human beings. So long there will be human beings, there will be virus. Virus will mutate. The point is how you handle the virus. That is all that is required. So my point is the second dream would be agriculture, and this is, you need farmers of a kind with an excellent education. The third dream comes education. Now, I've always flagged the idea that we should start campaigning for 100% literacy, not 90, 80, 70. The whole campaign should be 100% literacy. The way Japan changed way back in early of the 19th century, just by education. Because back in 1870, the Japanese, during the Meiji Restoration, tara boshe chinta korlo, why we are behind West? What is that we lack? Then somebody got up and said, our literacy is not good. And they took a challenge in 1870. Is the date mone rakhar খুবই interesting, because 1870 Adam Shumari shuru hoy for the first time. The British started the census in 1870 from Viceroy Mayo. And when Viceroy Mayo also wanted the 3 R's, reading, writing, and arithmetic for the South Asians, but never could develop that. Not to mention, Viceroy Mayo also was assassinated in Andaman Island by an Afghan prisoner. So, and Mayo ekhona Bollywood cinema banaini ba Dhaka banani, but I think Viceroy Mayo is an interesting character. Jani chobi banano jay. But to come back to the education, that 1870 Japan, in 20 years, তাদের 96% literacy চলে আসছে, এখন তো 100%. Just 20 years. Now the gadget that you have, that all we have is a gadget, believe it or not, and I can tell you in 10 years, or even less than 10 years, you can make 100% literate all through Bangladesh. I was giving a lecture at Ansar Bahinider Academy, and tara bollo je samajer village defense force ache 7 লাখের মতন, এবং 50% হলো নারী. I don't know whether you are familiar with village defense force, which is very serious, which is a very serious আমাদের তারা যদি বলা হয় তারা সিকিউরিটি বাহিনী. So আমি যখন শুনলাম 7 লাখ এবং তার 50% হলো নারী, I pointed them, give them an iPad, each of them, and make them literacy ambassadors. You can make whole Bangladesh in 10 years. A 7 lakh jodi help kore, you can make whole Bangladesh literate. Of course, we have the NGOs, we have other means also, but I will flag this idea again and again that we need 100% literacy. 100% literacy Bangladesh. Look at the image Bangladesh will create to the rest of the world. That in Bangladesh, not a single person who can't read or write or illiterate now. Look at the image you will build. And how do you start? You can start in your own Grami.
take a gram, যে মুহূর্তে ওই গ্রাম 100% লিটারি হবে, বিরাট একটা সাইনবোর্ড হবে, এই গ্রাম 100% লিটারি। আমি এটাও বলেছিলাম, যেহেতু আমি যে এরিয়া থাকি, আমি বলেছিলাম মেবি বনানী একটা নিল বা উত্তরা নিল, যে উত্তরা ওয়ার্ড বা উত্তরা এলাকা 100% লিটারি, পুট এ ব্যানার, কম্পিটিশন উইল স্টার্ট। একটা গ্রামে যখন বড় করে দিবে যে আমার গ্রাম, আমাদের গ্রাম 100% লিটারেট, ওই পাশের গ্রাম কিন্তু চুপ করে থাকবে না। কারণ আমাদের ওই আমরা আমাদের গ্রামটা কেউ ব্রাজিল সাপোর্ট করলে তারপরে গ্রাম আর্জেন্টিনা হবে, এটা ইট ইজ known. So let us take the good side of that, and the good side is the competition that you can build গ্রামে পর গ্রাম. You just have to declare one gram openly that this gram is 100% literate. There are some instances I found in internet, but I think we have to develop this. Now here I want to bring education also to the university. There are অনেকেই বলে Dhaka University ranking খুব খারাপ, Dhaka University পচে যাচ্ছে ইত্যাদি. And I always say, okay, which Dhaka University are you talking? Are you talking of Dhaka University, which has Professor Fakrul, which has Professor M.M. Akash? Are you talking about that Dhaka University? No, you must be joking. They can be in any university in the world. So why are you, কোন ডেফিনেশনে ঢাকা ইউনিভার্সিটি পচে যাচ্ছে বা হচ্ছে না? I just want to know. তখন একটু বলে না they are exception. What do you mean exception? I can give you X number of exception even in Harvard and Yale. অনেক অন্যভাবে exception আছে, ঘুমায় বসে আছে. Not to mention all of those universities, they reproduce military power, and they did nothing for the Vietnam War. Not to mention they did nothing even for Afghanistan war. So keep in mind the Dhaka University এখন পর্যন্ত ওটা করেনি। But look at the budget. You see, ranking যখন করে তারা বাজেটটা দেখে না। আমাদের বাজেট হলো 102 মিলিয়ন বছরে, $102 মিলিয়ন। হার্ভার্ডের বাজেট হলো $5.4 বিলিয়ন। আমি এক জায়গায় বলেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির বাজেট যদি $1 বিলিয়ন হয়, we can also have Amartya Sen in Dhaka University, believe it or not. Having all these Nobel laureates is not so difficult. They don't go to Zaire, they don't go to Ghana, or they don't go to Africa, undeveloped দেশে যেয়ে তো পড়াচ্ছে না, তা পড়াচ্ছে because the resources are there. What is required is resource to begin with, I will say. And why I say begin with, I have seen with my own eyes how the Chinese university, how they have become. If you look at now, in the first 10 Asian universities, 8 or 9 are all from China. How is it possible? It's the fun, because Tara UNESCO chair, even no Nobel laureate in the I have only 2 more dreams and then I'll stop. The fourth is the health. Of course, you need to help. Now here also, I don't think it's so difficult to work on, but we need to bridge the gap, etc. But my suggestion would be there should be 64 comprehensive hospitals in 64 districts. Now, what is this comprehensive hospitals? Now, Bangabandhu was very particular on the health issue. ওই সময় he introduced Thana health complexes for grassroots population. If you look at his work, you'll be amazed that even at that time, health was mainstream. Now, comprehensive is you need hospitals for research and hospitalization. I see no reason why scientists of Bangladesh can't make a vaccine of all kinds. And if Iran can make this vaccine, and many other countries have already done it, I see no reason why Bangladesh can't have all these vaccines. But you need to have a health which has research inbuilt in that, and not to mention, of course, the public health as well. Now, the fifth dream, maritime hub, trade, transportation, tourism, and sector. We need to get away from a land-centric to water-centric understanding of things. আমাদের দেশের নাম বলাই হয় নদী মাতৃক দেশ। নদী মাতৃক দেশ মানে কি? Water-centric country বা river-centric country. যদিও নদী আর রিভার কিন্তু এক না, মনে রাখতে হবে। নদী যদি একেবারে এটিমোলজি দেখা যায়, উপনিষদেও আছে, বৃহৎ আরণ্যক উপনিষদে আছে 3টা জিনিস যে নদী হয়, and it's a tunnel, it's a vessel, যেটা ব্লাড ভেসেলের মতন। 3টা জিনিস, আত্মা, শক্তি, প্রাণ। আত্মা, শক্তি, প্রাণ দিয়ে কিন্তু নদী হয়। ওকে, রিভার কিন্তু না, রিভার has etymology is a totally different river. Now এই আত্মা, শক্তি, প্রাণ is very important because আমাদের নদ নদী আসলে কিন্তু আত্মা, প্রাণ আর শক্তি। So we have to make this into water centric, and এই পানি তো
ল্যান্ডে থাকে না, সব বে অফ বেঙ্গলে যায় বা ইন্ডিয়ান ওশনে যায়। সো বে অফ বেঙ্গল ইজ পার্ট অফ হোয়াট বাংলাদেশ ইজ অল অ্যাবাউট। ওই জায়গাটা ভুলে গেছে, বাট আজকে আমার কাছে নেই। If you go back to 17th and 16th century বা 14th century map, you will see how Bengal trade কিভাবে connected ছিল through the water. তখন কিন্তু land ছিল না। Somehow British colonialism, don't forget, they also came via water কিন্তু আসার পরে they stopped Bangladesh's shipbuilding, etc. We were very important shipbuilding back in the 18th century. ওটাকে নষ্ট করে দিয়েছে। But we can come back to the discussion high. Final one is culture and activity in the youth. It's very important, very mainstream. প্রত্যেকটা গ্রামে গ্রামে থাকা উচিত cultural center, not district and each and every village should have a cultural center. ওই ভাবে যদি আমরা না চিন্তা করি তাহলে কিন্তু আজকের যে ঝামেলাগুলো হচ্ছে সেটা আমরা করতে পারবো না। And look at Mujib's passion for sports. ওই সময় বলছে এবং তার আনফিনিশড মেমোরিজে পাওয়া যায়, in school I was crazy about sports. My father himself was a good sportsman. এবং মজার ব্যাপার হলো যে তার বাবার টিমের সাথে তাদের টিম খেলছে, মানে very passionate. But more importantly, I want to get you in the last line. সে বলছে our school team was quite strong. তারপর সে বলছে we used to admit players of the region and exempt them from paying tuition fees. This is very important, because one who is culturally creative may not be so good at 2 + 2 = 4. Sometimes সবসময় মনে করি যে অঙ্ক জানে তাকে আমরা ক্রিয়েটিভ ধরি, কিন্তু যে সেতার বাজায় তাকে আমরা ইকুয়ালি সেই প্রাধান্য দিচ্ছি না। But I think this particular statement tells you. Now in the journey, and this is where I think things gets complex, this is where I want to flag this idea that we need to engage the Bangladeshi diaspora. Because যে রিয়েলিটিতে আমরা বাস করি, sadly you have to admit, or we have to admit, যে আমরা সবাইকে ধরে রাখতে পারবো, that particularly the meritorious. Bulk of my friends are all outside, their children and grandchildren are all outside, etc. এবং তারা বলবে যে ইনফ্রাস্ট্রাকচার নেই, সবার তো সবাই পেশেন্স থাকে না, and I agree to that. I totally. What I don't agree at all is that Bangladeshi diaspora not getting connected to Bangladesh, and Bangladeshi diaspora always being critical of Bangladesh. That I disagree. I'm not at all supportive of that kind of Bangladeshi diaspora. But look at this picture, how, look at the faces. You need to দেখো কেউ যদি এটা anthropological যদি কেউ করতে চায়, এর উপরে কাজ করতে চায়, look at the faces, how proud that feeling by just Bangladesh's নামটা কোন একটা রাস্তার নাম হয়েছে। Look at their laughter, and তার মনে হচ্ছে যে বাংলাদেশ অলরেডি ওই শহরে হয়তো চলে আসছে। I'm fully supportive of all this, but I think it's high time that they should connect to Bangladesh, and that is very important. Why that is important? We have 13 million Bangladeshi diaspora throughout the world in 162 countries. হিসাব illegal ধরলে তার একটু বেশি হবে, যাই হোক 13 million is not a joke, because that would mean 2 times of Singapore. Singapore's population is 6 million. So if you can imagine, 2 times Singapore. And since they are all working, none of them are sleeping. You can't sleep abroad. You have to work. That 13 million can become an asset. But all they need to do is to connect to Bangladesh. Now, why that is so? Because we have a serious problem with the illegal capital flight from Bangladesh. Unfortunately, what is happening now with the elite particularly, যে তারা এখানে হয়তো রেন্টেন করছে, but টাকাটা পাঠিয়ে দিচ্ছে to their children. That needs to be stopped. And if we can't stop, we will not be able to develop. Even the latest, যেটা 2 সপ্তাহ আগে যেটা বার হয়েছে, $8 billion just misinvoicing, $8 million পার হয়ে যাচ্ছে। আমরা যদি হুন্ডি টুন্ডি আরো ধরি তাহলে কিন্তু আরো খারাপ। And unfortunately, these are the cream and the elite of the society, not underprivileged. না, তারা তো টাকা পাঠাচ্ছে। So মিডল ইস্ট থেকে টাকা পাঠাচ্ছে, বা অন্য মালয়েশিয়াতে টাকা পাচ্ছে, কিন্তু অন্যভাবে আবার টাকা চলে যাচ্ছে। এটা এক জায়গায় বন্ধ করতে হবে। I remember back when I was a student in Australia, তে Thai friends আমাকে বলতো যে আমি যখন
they want to come back to Australia. I said, what's the problem? You can easily come. So no, it's not so easy. We have to go. You can imagine, I did my master's. So Tokhoni bolche je no, it's not so easy. And so no, but we have to give a hefty amount to the state, to the government. So why? But no, you can't just change your passport. Or you can't take a second passport just by giving nothing. You have to. Well, they school থেকে কত খরচ করেছে, বাসে উঠেছে, ট্রান্সপোর্ট হয়েছে, সবকিছু ধরে তার। I think that number we need to work on, and then try to tax them in a way where they will be able to contribute to Bangladesh. I don't have. I think I'm almost done. I can. I'm not go into the money laundering, etc. We can keep. Now, what are the ideals of the Bangladesh dream? Well, very quickly, tolerance and respect, prosperity, and you will find all this in Bangabandhu's speech one way or other. Social justice and festive Bangladesh. If the ideals, tolerance and respect is one, prosperity, social justice, and finally festive Bangladesh. Now, this is, I conclude and I bring back Bangabandhu again. I'm always saying that we need strong Sonar Manush to build a Sonar Bangla. Sonar Manush, but these are all, you can have different ways of looking into it. So what we need, look at the last line. If we cannot get rid of the curse of illiteracy, and if we cannot educate everyone, and I mean everyone, whether there's a rickshaw puller or a taxi driver, Bashay je kaj korche, all must know what Shakespeare is, all must know what Descartes is, all must be sport of Hafez and Rumi and all. Then you will know what Bangabandhu was saying. Sonar Manush ki baat puri korta hai. But let me finish by reading this line, and I'll stop. Leaders go through ups and downs in their life just like ordinary citizens. But what distinguishes leaders from ordinary citizens is the vision that they inculcate in the people's mind. Mujib is an extraordinary example of such leadership. But in the case of Mujib, there is more to it. The state of Pakistan incarcerated him for more than 12 years. Yet, it failed to arrest his vision and the perseverance to attain it. Even when Bangladesh was in a dire situation, Bangabandhu reminded the world about the resolve of the people to live in freedom and with dignity as free citizens of a free country, and the thirst for a better future. The younger generation of people, both within the country and outside, can certainly take a cue from it and engage themselves in contemporizing Bangabandhu's Sonar Bangla and making the Bangladesh dream a reality. Thank you very much. Thank you, Dr. Sundar. Imtiaz's dream. সুধী মণ্ডলী, আমরা তারের বক্তব্য শুনলাম। ইমতিয়াজ স্যার, আমরা 7-8টা বক্তব্য এই পর্যন্ত যতগুলো করেছি, তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর আজকে আমরা ইমতিয়াজ স্যারের কাছ থেকে পেয়েছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলে স্যার প্রেজেন্টেশন করেছেন। আমরা এখন আলোচনায় চলে যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন স্বনামধন্য অধ্যাপক, সিনিয়র অধ্যাপক। আমরা সবাই স্যারকে যথেষ্ট শ্রদ্ধা করি, এবং স্যার সবসময় আমাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসেন যখনই আমরা বিপদে পড়ি। আমি বলতে পারবো আইএমএম আকাশ স্যারকে এই মুহূর্তে ওনার আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ। ধরতে হবে না। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, এই প্রতিষ্ঠানের প্রধান ফকরুল ভাই, উপস্থিত সুধীবৃন্দ, এবং যারা আজকে যিনি মূল প্রবন্ধ উত্থাপন করলেন, ইমতিয়াজ, ডক্টর ইমতিয়াজ, এবং উপস্থিত শ্রোতৃ মণ্ডলী। আজকের প্রবন্ধটার টাইটেল ছিল বঙ্গবন্ধু, সোনার বাংলা and the realization of Bangladesh dream. আলোচনাটা ইমতিয়াজ যেভাবে করেছে সেটার মূল সুরের সঙ্গে আমি একমত, কিন্তু
একটা অ্যাসপেক্ট কম হয়ে গেছে, সেটা হলো রিয়েলাইজেশন অফ বাংলাদেশ ড্রিম। এটার একটা তো হিসাব নিতে হবে যে আমরা কি ড্রিম করেছিলাম এবং এখন কোথায় আছি, এবং অনেক পিছনে না বেশি পিছনে না কম পিছনে, সেটা সে আরেকটা ড্রিম তৈরি করে দিয়েছে এবং সেই বাংলাদেশ ড্রিমের 6টা অ্যাসপেক্ট বলেছে। আবার সেটার সঙ্গে বঙ্গবন্ধু ড্রিমের যে মিল আছে সেটাও বলে, কিন্তু রিয়েলাইজেশন অফ ড্রিমটা হচ্ছে না কেন, তাও আমার মনে হয় লাস্টের দিকে কিছু কিছু বলেছে। আমি জিনিসটা এইভাবে বলতে চাই যে এখানে 3টে অ্যাসপেক্টকে ঠিক মতো জোড়া দিতে হয়, ঠিক মতো জোড়া দিতে হয়। ঠিক মতো জোড়া দিতে হয় তাহলে প্রথম হলো সোনার বাংলা। সোনার বাংলা নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। আমরা জানি সবচেয়ে বেশি তো আমরা আমাদের জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতিটার যে সৌন্দর্য সেটার ভিত্তিতে পাই, কিন্তু আবার সোনার বাংলা নিয়ে বঙ্গবন্ধু কিন্তু কথা বলেছেন, সোনার মানুষ না হলে সোনার বাংলা হবে না। তার মানে তিনি চিন্তা করেছেন সোনার বাংলাকে প্রাকৃতিক ভাবে না, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবে। তাহলে একটা প্রশ্ন এসে যায় যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবে সোনার বাংলা কখন সোনার বাংলা হবে, সেটার বৈশিষ্ট্যগুলো কি? আমি অনেকটা এই পদ্ধতিতে বিশ্বাস করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা ড্রিম তৈরি হয়েছে, দীর্ঘ সংগ্রামের মধ্যে। বঙ্গবন্ধুর ড্রিমেরও বিবর্তন হয়েছে। বঙ্গবন্ধুর প্রথম 25 বছর ব্রিটিশ উপনিবেশে ড্রিম ছিল মুসলমানদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য একটা পৃথক রাষ্ট্র তৈরি করলে আমরা মধ্যবিত্তরা হিন্দু মধ্যবিত্তের কম্পিটিশনের থেকে বাঁচতে পারবো। তবে বিশেষভাবে তার কমিটমেন্ট ছিল কৃষকদের প্রতি, যে বাঙালি মুসলমান কৃষকরা হিন্দু জমিদারদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, সেটা থেকে মুক্তি পাবে। এবং তিনি পাকিস্তান আন্দোলনে যোগ দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। আবার তিনি যখন পাকিস্তান হয়েছে খুব অল্প দিনের মধ্যে 52 সালের মধ্যে তার ড্রিম বদলে গেছে। তিনি ঠিক করেছেন যে না, আমার ড্রিম কার্যকরী হলো না, কৃষকরা মুক্তিও পেল না, আর বাঙালি মুসলমান মধ্যবিত্ত মুক্তি পেল না, পাঞ্জাবি মুসলমানরা এটা ক্যাপচার করে নিয়ে নিল। সুতরাং তার আরেকটা ড্রিম শুরু। এই কথাটা পরিষ্কার বোঝা দরকার যে প্রথম ড্রিমটা ছিল এরকম, পরে দ্বিতীয় ড্রিমটা হলো ঠিক উল্টা, যে পাকিস্তান ভাঙতে হবে। দ্বিতীয় ড্রিমটা তিনি, আমি বলবো যে এটা তার সবচেয়ে সাকসেসফুল রিয়েলাইজেশন অফ। এই দ্বিতীয় ড্রিমের 24 বছর আপনি যদি তাকে দেখেন তাহলে অন্য অনেকে এরকম ড্রিম করেছে, ভাসানী করেছে, মুজাফর আহমেদ করেছে, মনি সিং করেছে, কিন্তু কেউই কিন্তু পাকিস্তান ভাঙার আন্দোলনের মূল নেতা হিসাবে আবির্ভূত হতে পারেন। তিনিই হয়েছে। তার মানে ওই ড্রিমটা তিনি রিয়েলাইজ করতে পেরেছেন। থার্ড আসেন, ওই 25 বছর ছিল পাকিস্তান, তারপরের 24 বছর হলো পাকিস্তান ভাঙা, তারপরের 5 বছর হলো সবচেয়ে ইন্টারেস্টিং পিরিয়ড। কিন্তু এইটা নিয়ে আলোচনা করতে সবাই সবচেয়ে কুণ্ঠিত। কেন? কারণ এটা খুবই অপ্রিয় একটা সাবজেক্ট। এটা করলে অনেকের অনেক ধরনের মুখোশ উন্মোচিত হয়ে যাবে এবং এটাও প্রমাণিত হবে যে সেই ড্রিম থেকে আমরা সরে এসেছি, সেই ড্রিমে আমরা। বঙ্গবন্ধুর যারা ভক্তি করছে, শ্রদ্ধা করছে, অনবরত বলে যাচ্ছে, তারা যদি বঙ্গবন্ধুকে স্টাডি করে তাহলে দেখবে যে বঙ্গবন্ধু যা যা বলেছিল, আমি যেই মঞ্চে দাঁড়িয়ে তার ভক্তি শ্রদ্ধা করছি সেইখানে আমি উল্টা কাজ করছি। ওয়ার্ডস অফ বঙ্গবন্ধু আর নো মোর ফলোড নাও। এই হলো আমার ফান্ডামেন্টাল প্রপোজিশন। কেন আমি বলছি সেটা বলে আমি শেষ করব। প্রথমত, বঙ্গবন্ধু জীবিত থাকাকালে উনি একটা সংবিধান করেছিলেন, 72-এর অবিকৃত সংবিধান। সেই সংবিধানের দিনগুলো কি ছিল সেটা আমি বলি। সেই সংবিধানের 16টা অনুচ্ছেদ জাস্ট আমি পড়ে শোনাই দিচ্ছি আপনাকে, তারপরে আপনি চিন্তা করেন যে আমরা সেখানে আছি কি না। 1 নম্বর অনুচ্ছেদ, এটা হলো সংবিধানের 7.1
প্রথমত এটা আপনার এগ্রি করতে হবে যে এই সংবিধানটা তার সমর্থিত ছিল এবং তার উদ্যোগেই এই সংবিধানটা প্রণীত হয়েছে, এবং তিনি অত বোকা লোক ছিলেন না যে কামাল হোসেন আর অন্যদেরকে দায়িত্ব দিয়ে চুপ করে বসেছিলেন। তিনি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, এবং কামাল হোসেন এবং আনিসুজ্জামানের স্মৃতি কথা পড়লে আপনারা দেখবেন এই সংবিধান রচনার ক্ষেত্রে বঙ্গবন্ধুর সঙ্গে ডেইলি তাদের ডায়ালগ, এবং কিভাবে কোন কোন ধারা তারা বদলিয়েছে। সুতরাং এই অ্যাজাম্পশনটা যদি করে নেন যে এইখানে রিফ্লেক্টেড হয়েছে তার ড্রিম, তাহলে আমার বক্তব্য থেকে এখন মিলিয়ে নেন যে এই ড্রিম গুলো কি ছিল। 1 নম্বর, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর। 2 নম্বর, এটা হলো অনুচ্ছেদ 15 ক, অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করতে হবে। 4, কর্মের অধিকার, যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কাজের নিশ্চয়তার অধিকার দিতে হবে। 4, সামাজিক নিরাপত্তার অধিকার থাকতে হবে। এগুলো হচ্ছে সকল নাগরিকের জন্য, তবে এগুলো হলো মরাল রাইট, লিগাল রাইট। যদি এগুলো পূরণ না হয় তাহলে আপনি গিয়ে মানে রাষ্ট্রে মামলা করবেন এবং রাষ্ট্র তখন অন্যের কাছ থেকে টাকা সংগ্রহ করে এটা আপনাকে দিবে, সেটা কিন্তু হবে না, কারণ তখন সেই সামর্থ্য বঙ্গবন্ধুর ছিল না। কিন্তু এই নির্দেশ দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে রাষ্ট্রকে অবিরাম চেষ্টা করতে হবে সেই সক্ষমতা অর্জন করে সেই জিনিসগুলো করা। 5 নম্বর, সকল নাগরিকের সমতা, মানুষে মানুষের সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ, অসাম্য কমানো বলছে না, বলছে বিলোপ। 6 নম্বর, একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা, আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করা। 7 নম্বর, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিককে, এগুলো আমি উদ্ধৃতি দিচ্ছি, কিন্তু উদ্ধৃতি প্রশ্ন, জীবনযাত্রার বৈষম্য ক্রমাগতভাবে দূর করার লক্ষ্যে কৃষি বিপ্লব সহ গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধন করতে হবে। 9 নম্বর, জাতীয় জীবনের সর্বস্তরে নারীর অংশগ্রহণ করতে হবে, ব্যবস্থা করতে হবে। 10 নম্বর, মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিতকরণ করতে হবে। 11 নম্বর, জীবন ও ব্যক্তি স্বাধীনতা, কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। 12 নম্বর, কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। 13 নম্বর, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। 14 নম্বর, আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনভার প্রদান করা হইবে। স্থানীয় সরকার সংসদে আইন পাস সাপেক্ষে যে সকল দায়িত্ব পালন করিবেন তার অন্তর্ভুক্ত হইবে প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য, জনশৃঙ্খলা রক্ষা, জনসাধারণ কার্য, অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন করতে হবে, স্থানীয় সরকারের ক্ষমতায়ন। আর 15 নম্বর হলো সরকারি কর্মচারীদের কর্তব্য সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। আমরা এগুলো করছি? আমরা এগুলো করছি না, তাহলে আমরা সোনার বাংলা কিভাবে আমরা পাবো? এই হলো আমার ফান্ডামেন্টাল কোশ্চেন। এখন বলতে পারেন যে এগুলো করার জন্য যে মেটেরিয়াল কন্ডিশন দরকার, যে ওয়েলথ দরকার, যে রিসোর্সেস দরকার, যে গ্রোথ দরকার, যে সোনার মানুষ দরকার, এগুলো তো তৈরি করতে হবে। তো এগুলো তৈরি করার জন্য বঙ্গবন্ধুর কোনো স্বপ্ন বা কোনো পথ নির্দেশ ছিল কিনা, সেই জিনিসটা যদি আপনি দেখতে চান তাহলে একটা খুব ইন্টারেস্টিং, মানে দুটো দিক আপনার দেখতে হবে। একটা হলো বঙ্গবন্ধুর চরিত্র, বঙ্গবন্ধু আসলে কি ভিতর থেকে উনি, আর আরেকটা দেখতে হবে যে তিনি ওই যে 5 বছর ছিলেন ক্ষমতায়, তখন তিনি কিভাবে তার ওই চরিত্রের প্রতিফলন তার পদক্ষেপগুলিতে হচ্ছিল, কোথায় তিনি আটকাচ্ছিলেন এবং তখন তিনি কি কথা বলছিলেন। এখন আমি বঙ্গবন্ধুর ওই 5 বছর থেকে 6টা উদ্ধৃতি আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে তিনি কি ছিলেন, কি চাচ্ছেন। 1 নম্বর উদ্ধৃতি, এটা অসমাপ্ত আত্মজীবনী থেকে।
আমি অনেকের মধ্যে একটা জিনিস দেখেছি, কোনো কাজ করতে গেলে শুধু চিন্তাই করে, চিন্তা করতে করতে সময় পার হয়ে যায়, কাজ আর হয়ে ওঠে না। আমি চিন্তা ভাবনা করি যে কাজটা করব, ঠিক করি, তা করেই ফেলি, যদি ভুল হয় সংশোধন করি। একটা প্র্যাগম্যাটিস্ট চিন্তা এবং দলিল রচনা এবং বক্তৃতা প্রদান এবং সেমিনারে মালা গ্রহণ করা, সেটা মূল ব্যাপার। মূল ব্যাপার হলো কাজ, কাজ করে ফেলি, অত চিন্তা করি না। ভুল হলে সংশোধন করি, ভুল হলে স্বীকার করে না, আমার ভুল হয়েছে, আন্তরিক ভাবে স্বীকার করে নেওয়া এবং সংশোধন করি। করছি কি আমরা সেরকম ভাবে কাজ? 2 নম্বর, একজন মানুষ হিসাবে সমগ্র মানব জাতি নিয়ে আমি ভাবি। একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত, তাই আমাকে গভীরভাবে ভাবে। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি ও অস্তিত্বকে অর্থবহ করবে। তাহলে তার চরিত্রের মধ্যে আছে ভালোবাসা। কার জন্য? বিশ্ব মানবের জন্য। কার জন্য? বাঙালি। এখন এই বাঙালি প্রীতি দিয়ে তিনি পাকিস্তান ভাঙেন। তারপরে তো বাঙালি প্রীতির মধ্যে তো আর থাকতে পারা যাবে না, কারণ বাঙালির মধ্যে 2 রকম বাঙালি আছে। কেউ বাঙালি সর্বনাশ করবে, কেউ বাঙালির আরো সমৃদ্ধ, আরো আগাবে। সেটা করতে গেলে পরে জনগণকে আলাদা করে নিতে এবং জনগণের প্রতি অঙ্গীকার এবং ভালোবাসা দেখা যাবে। বঙ্গবন্ধুর সেইটা আমি একটা ছোট্ট উদ্ধৃতি থেকে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে তার জনপ্রীতিটা কোন জায়গা থেকে এসেছে। 1954 সালের নির্বাচনী প্রচারাভিযানে গ্রামের এক দরিদ্র বৃদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুর কথোপকথনে এই অপার ভালোবাসা ফুটে উঠে। এবার আমি তার উদ্ধৃতি, তারই উদ্ধৃতি করছি। আমি যে গ্রামেই যেতাম, জনসাধারণ শুধু আমাকে ভোট দেওয়ার আদায় করতেন না, আমাকে বসিয়ে পান দানে পান এবং কিছু টাকা আমার সামনে নজরানা হিসাবে হাজির করত এবং না নিলে রাখত। আমার মনে আছে, খুবই গরিব এক বৃদ্ধ মহিলা কয়েক ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে, শুনেছে এই পথে আমি যাব, আমাকে দেখে আমার হাত ধরে বলল, বাবা, আমার এই কুড়ে ঘরে তোমায় একটু বসতে হবে। আমি তার হাত ধরেই তার বাড়িতে যাই। অনেক লোক আমার সাথে একটা পাটি বিছিয়ে বসতে দিয়ে 1 বাটি দুধ, একটা পান ও 4 আনা পয়সা এনে আমার সামনে ধরে বলল, খাও বাবা, আর পয়সা কয়টা তুমি নাও, আমার তো কিছুই নাই। আমার চোখে পানি এলো। আমি দুধ একটু মুখে নিয়ে সেই পয়সার সাথে আরো কিছু টাকা তার হাতে দিয়ে বললাম, তোমার দোয়া আমার জন্য যথেষ্ট, তোমার দোয়ার মূল্য দিয়ে শোধ করা যায় না। সে টাকা নিল না, আমার মাথায় মুখে হাত দিয়ে বলল, গরিবের দোয়া তোমার জন্য আছে। নীরবে আমার চক্ষু দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়েছিল। যখন তার বাড়ি থেকে বেরিয়ে আসি, সেই দিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, মানুষকে ধোঁকা আমি দিতে পারছি। কি বোঝা যায় লোকটা কেমন, আর লোকটা কি করতে চাচ্ছে। 54 সালে সমাজতন্ত্র সম্পর্কে তার বক্তব্য। এটা যদি আপনি জানতে চান, তাহলে চীনের যে বইটা পড়েন, আমি ওখান থেকে তার একটা উদ্ধৃতি খালি পড়ে শোনাচ্ছি, তাতে আপনি বুঝতে পারবেন যে তার বক্তব্যটা অত সিম্পল না যে আমি চীনের সমর্থক, আমি চীনের বিরুদ্ধে, ওরকম না, একটু জটিল। তিনি বলছেন, কমিউনিস্ট সরকার, তারা তাদের সরকারকে নতুন কোয়ালিশন সরকার বলে থাকে। কমিউনিস্ট ছাড়া অন্য মতাবলম্বী লোকও সরকারের মধ্যে আছে, যদিও আমার মনে হলো কমিউনিস্টরা নিয়ন্ত্রণ করছে সকল কিছু। আমি নিজে কমিউনিস্ট নই, তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করি। তখন অবশ্য সমাজতন্ত্রের সংকট হয় নাই, বিপর্যয় হয় নাই বলে কি বলতেন তিনি, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। একে আমি শোষণের যন্ত্র, কিন্তু পুঁজিবাদ সম্পর্কে তার ধারণা তখন হয়ে গেছে এবং সেটা পরিষ্কার করি তিনি বলেন, একে আমি শোষণের যন্ত্র হিসেবে মনে করি। এই পুঁজিপতি সৃষ্টির অর্থনীতি যতদিন দুনিয়ায় থাকবে, ততদিন দুনিয়ার মানুষের উপর থেকে শোষণ বন্ধ হতে পারে না। পুঁজিপতিরা নিজেদের স্বার্থে বিশ্বযুদ্ধ লাগাতে বদ্ধপরিকর। নতুন স্বাধীনতাপ্রাপ্ত জনগণের কর্তব্য বিশ্ব শান্তির জন্য সংঘবদ্ধভাবে চেষ্টা করা। যুগ যুগ ধরে স্বাধীনতার শৃঙ্খলে যারা আবদ্ধ ছিল, পরাধীনতার শৃঙ্খলে যারা আবদ্ধ ছিল,
সাম্রাজ্যবাদী শক্তি যাদের সর্বস্ব লুট করেছে, তাদের প্রয়োজন নিজের দেশকে গড়া এবং জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির দিক সর্বশক্তি নিয়োগ করা, বিশ্ব শান্তির জন্য জনমত সৃষ্টি করা তাই প্রয়োজন। এটাও যেহেতু উনি 52 সালে শান্তি সম্মেলনে গিয়েছেন, সুতরাং শান্তির সঙ্গে এই ইস্যুটাকে তিনি যুক্ত করেছেন। তার মানে তার স্বপ্ন কি ছিল, তার কমিটমেন্ট কি ছিল, তার রাস্তা কি ছিল, তার ইচ্ছা কি ছিল, এবং সেটা স্বাধীন একটা জায়গায় পাকিস্তান ভাঙার ইচ্ছা এবং সেটা কার্যকরী করা, আর আরেকটা জায়গায় জনগণের বাংলাদেশ করা। যেটা মানে খুব সুন্দর একটা কথা আছে তার, যে আমি মানুষের মুখে হাসি দেখি, এই হাসিটাই আমার, মানুষের মুখে যদি হাসিটা দেখতে পাই তাহলে আমি খুশি। সেরকম একটা মানুষ করতে তো পারলেন না। পাকিস্তান ভাঙতে পারলেন ঠিকই, বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা আনতে পারলেন ঠিকই, কিন্তু অর্থনৈতিক মুক্তি করতে পারলেন না, তাকে মেরে ফেলা। তিনি পারলেন না বলার চেয়ে বলা উচিত তাকে পারতে দেওয়া হলো না, তাকে মেরে ফেলা। এবং মেরে ফেলার আগে আগে তার উপলব্ধিটা কি সেটা বলে আমি আলোচনাটা শেষ করব। মেরে ফেলার আগে তিনি বাকশাল কায়েম। বাকশাল নিয়ে দুটি মত। একটা মত হলো বাকশাল তিনি কায়েম করেছেন তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, তার দলীয় কর্তৃত্ব, কারণ তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, জাসদ পার হয়ে গেছে, সিরাজ শিকদাররা নানা রকম গন্ডগোল করছে, দেশে একটা দুর্ভিক্ষ হয়ে গেছে। সুতরাং তিনি ওই জায়গায় আরো নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এটা করলেন। এটা যেটা বিএনপি বা ওই জাতীয় লোকরা যেটা বলে, এটা হলো একটা মত। আর আরেকটা মত হলো তিনি বাকশাল কায়েম করলেন দ্বিতীয় বিপ্লব। এই তো এই দুটোই ব্রড মত আছে। কেউ কেউ বলে যে হ্যাঁ তিনি উপলব্ধি করে এইদিকে আগাচ্ছিলেন, কেউ কেউ বলে তিনি দুটাই তার উদ্দেশ্য ছিল, ইত্যাদি ইত্যাদি, মাঝামাঝি অনেক। কিন্তু তার মুখেই শোনা যাক তার উপলব্ধিটা। 1975 সালের 25শে জানুয়ারি জাতীয় সংসদে সংবিধানের ৪র্থ সংশোধনী গৃহীত হয়ে বাকশাল গঠনের প্রস্তাব কার্যকরী হয়। এই সংশোধনী উত্থাপনের সময় বঙ্গবন্ধু যে আত্মসমালোচনা করেছিলেন তাই আমি এখানে তুলে ধরছি। তিনি বলছেন, আমি ফেরেশতাও নই, শয়তানও নই, আমি মানুষ, ভুল আমি করবই। 3 বছর আমি দেখেছি, দেখে শুনে স্থির বিশ্বাসে পৌঁছেছি। শোষক গোষ্ঠী অত্যন্ত শক্তিশালী। আমরা বহুদিন চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের আঘাত বারবার আমাদের উপর এসেছে। তারপর চরম আঘাত, সে আঘাতের বিনিময়ে আমাদেরও চরম আঘাত আনতে হয়। তারা মুখে বলেছেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, নাগরিক অধিকারে বিশ্বাস করি, কিন্তু গোপনে গোপনে তারা অস্ত্র জোগাড় করেছেন এবং সেই সব অস্ত্র দিয়ে যাদের কাছ থেকে অস্ত্র নিয়েছি আমরা, যারা অস্ত্র দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, তাদের হত্যা করেছে ঘরের মধ্যে। যে আমরা জানি সব দেশেই নিয়ম আছে, যদি অধিকার ভোগ করতে হয় অন্যের অধিকারও রক্ষা করতে হয়। তিনি তার বাকশাল কায়েমের পক্ষে জাস্টিফিকেশন দিচ্ছেন যে না দিয়ে আমার উপায় নেই, কারণ ওরা অস্ত্র তুলে ধরেছে, ওরা গণতন্ত্র ধ্বংস করেছে, সুতরাং আমি গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছি। আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করি, এটাই আমার শেষ উদ্ধৃতি। দুটো শত্রুকে তিনি বাকশাল করার সময় চিহ্নিত করেছেন। একটা শত্রু হচ্ছে স্বাধীনতার পরাজিত শত্রুরা, যারা ক্ষমতায় আবার ফিরে আসতে চাচ্ছে, রাজাকার আল বদরেরা। আর আরেকটা শত্রু হচ্ছে আভ্যন্তরীণ নব্য ধনিক শ্রেণী, লুটপাটকারী, দুর্নীতিবাজ, শাসক শোষক। প্রথমটার ব্যাপারে এখনো আমাদের কারো কোনো দ্বিমত নাই। আমরা চাই আমাদের স্বাধীনতার পরাজিত শত্রু আবার স্বাধীনতা দখল করলে আমাদের ড্রিম আর ড্রিম থাকবে না। কিন্তু দ্বিতীয়টা, সোনার মানুষ কোথায় পাবো, আর অমানুষদের কিভাবে মানুষ বানাবো অথবা পরাজিত করব, উনি কি বলছেন আমি করে শুনেছি। আজ দুর্নীতিবাজ, ঘুষখোর, কালোবাজারি, নতুন পয়সাওয়ালা, এদের কাছে আমাদের আত্মা বিক্রি করতে হবে,
এদের অধিকারের নামে আমাদের এদেরকে ফ্রি স্টাইল ছেড়ে দিতে হবে? কখনো না। কোন দেশে কোন যুগে কেউ তা দেয় নাই, দিতে পারে না। বিপ্লবের পরে যারা বিপ্লবকে বাধা দিয়েছে, যারা শত্রুর সঙ্গে সহযোগিতা করেছে, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের কোনো দেশে কোনো যুগে ক্ষমা করে নাই। কিন্তু আমরা করেছিলাম, সবাইকে ক্ষমা করেছিলাম, বলেছিলাম দেশকে ভালোবাসো, দেশের জন্য কাজ করো, স্বাধীনতাকে মেনে নাও, দেশেই থাকো। কিন্তু অনেকের পরিবর্তন হয় নাই, তারা এখনো গোপনে বিদেশিদের কাছ থেকে পয়সা এনে বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মেসেজ ইজ ক্লিয়ার। কিন্তু আমরা সেই মেসেজ, সেই ড্রিম রিয়ালাইজ করতে পারবো? পারলে তো তার কথাগুলো আমাদের করতে হবে এবং বলতে হবে, এবং সেই কথাগুলো অনুযায়ী কাজ করতে হবে। ধন্যবাদ। আকাশ স্যারকে অনেক ধন্যবাদ। স্যারের অনেক বক্তব্য ছাত্র জীবনে শোনার আমার সুযোগ হয়েছে। আমার মনে আজকে যে বক্তব্য স্যার দিলেন, এটা গবেষকরা অ্যানালাইসিস করবেন এবং এটা নিয়ে গবেষণা করবেন। ডিয়ার অডিয়েন্স, now it's time to listen our chief guest, sir. Today our chief guest is Honorable State Minister for Foreign Affairs, Mr. Sahriar. You will be glad to know that he is also a student of Dhaka University. He did his master's from Business Administration, that is IBA, University of Dhaka. So, sir, please, this floor is yours. ধন্যবাদ। আজকে this seminar on Bangabandhu, world peace and realization of Sonar Bangla এই বিষয়ে আলোচনা এখানে উপস্থিত শ্রদ্ধেয় ফকরুল স্যার, কিনোট স্পিকার শ্রদ্ধেয় ইমতিয়াজ স্যার এবং বক্তব্য দিলেন একটু আগে কিনোট স্পিচের উপরে শ্রদ্ধেয় আকাশ, ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম and very good evening to all of you. Of course, when I accepted this invitation, it's always a pleasure. I always wait and look forward to come back to this campus. But of course, my assumption was that we would be talking about something related to diplomacy and foreign policy of Bangladesh. But of course, as free thinker, and since it's the University of Bangladesh, we are not necessarily limited within the purview of my area of work, or where I'm still a relatively, well, I don't dare to say that relatively new. I was about to say that, but this has been 8 long years already in this position. So I should be knowing just enough about foreign policy and diplomacy of Bangladesh. But of course, neither the presentation nor the discussion on presentation was at all limited within the foreign policy and diplomacy of Bangladesh or our immediate neighborhood. It's obviously a historic moment that we are passing through. We have just concluded our celebration of 50 years of our victory, but we are very much in the 50th year of our independence, so to speak, till another 2.5 or 3 months from today. And of course, that coincided that in recent past, we celebrated the 100th anniversary of the greatest Bengali of all time, যার vision নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি আজকে এখানে. And of course, the presentation is so huge, the canvas, almost গোটা দুনিয়া ঘুরিয়ে নিয়ে এসেছেন আমাদের ওনার প্রেজেন্টেশনে. So I'll not dare to talk about so many subjects, but we'll keep and save other days, other time
if opportunity comes. And of course, MM Akash sir deliberation aro kichu notun dimension add hoyeche, and that requires and that warrant some comments if we have time at all. But of course, the 1971, the Bangladesh's birth, led by greatest Bengali of all time, Bangabandhu Sheikh Mujib, came at a time when the world was at the height of the Cold War. The world was divided into two, capitalism and socialism, and for Bangabandhu, immediately after our war of liberation, or as probably Imtiaz sir went on to say that the very foreign policy didn't necessarily came after war of liberation. In fact, Bangabandhu mentioned this before in 1970. In fact, my limited research suggests that he got enough input and inspiration from the Bandung conference. In fact, that's where it all started. People who are interested in it, I mean, please do your own research. It, of course, something that may demand and warrant a bit more digging. But setting the parameter of the new state foreign policy, of course, as it was signed on, that means the importance, the focus for developing national resilience at a policy মধ্যে কি কি থাকতে হবে element. Of course, আমার নিজের মানুষের এবং জাতির prosperity, resilience, and our own survival. That's the bottom line. And as a result, is peace-centric. That's common. Imtiaz sir বলেছেন, Akash sir বলেছেন, or at least dispute করেননি ওখানে, যে ফরেন পলিসি ফান্ডামেন্টাল গুলিতে যেগুলি বিষয় ছিল 5-6টি জিনিস আমার কাছে লেখা, মানে আমরা quick note I'll read out. That seeking better relations with all neighbors in our immediate region and the world at large, based on respect for others' sovereign independence, territorial integrity, and non-interference. Second, it was a deep and abiding commitment to non-alignment based on the principles of peaceful coexistence and friendship to all. 3, avoiding being caught in the jaws of competing regional or global powers, as I preferred that Cold War party chill at least. 4th, fostering close relations with the OIC and other Muslim countries. 5, supporting the right of self-determination of all struggling people everywhere. 6, combating the scourges of poverty, hunger, disease, illiteracy, and unemployment both at home and abroad. যেটা আমি জানি না আপনারা কতজন জানেন যে একটা শ্বেতপত্র মতো মানে হোয়াইট পেপার বের হয়েছিল, কত সালে বের হয়েছিল আমার ঠিক মনে নেই, বাট এটা লিবারেশনের পরপরই, যেখানে I keep referring back to this thing, যেখানে একটা কম্পারিজন বলা ছিল 47-এ ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তানের ফান্ডামেন্টাল ইন্ডিকেটরস গুলির কি অবস্থা ছিল, এবং সেটা pre-71 just like 68-69 এর দিকে ইউনিভার্সিটি কয়টা ছিল, প্রাইমারি স্কুল কয়টা ছিল, সরকারি চাকরিতে এই ইস্ট পাকিস্তানের কয়জন ছিল, ওয়েস্ট পাকিস্তানের কয়জন ছিল, মিলিটারি জেনারেল পাকিস্তানের কয়জন ছিল, ওয়েস্ট পাকিস্তানের কয়জন ছিল, ফরেন ডোনেশনস টোটাল আসলে ইস্টে কত পার্সেন্ট দেওয়া হতো, ওয়েস্টে কত পার্সেন্ট দেওয়া ছিল, যেখানে মানুষ ছিল 7.5 কোটি সেখানে ছিল 5.5 কোটি ওয়েস্ট পাকিস্তানে। এটা ছিল স্থিতি অবস্থা আমাদের পপুলেশনে 71-এ। কিন্তু এই যে নাম্বার, এই যে কয়েকটি আলাদা আলাদা সেক্টরের কথা বললাম, এই বেশিরভাগ রিসোর্সেরই আপ টু 80% ওয়েস্ট পাকিস্তানে ইনভেস্ট করা হতো, আমরা ওই লেফট আউট 20% পেতাম। আর চাকরিতে তো কি অবস্থা ছিল এটা আমরা সকলেই জানি। তো এই বিষয়গুলি অ্যাড্রেস করার জন্য বঙ্গবন্ধু যেটা এখনই বললাম, যে পভার্টি, হাঙ্গার, ডিজিজ, ইলিটারেসি, আনএমপ্লয়মেন্ট, এই বিষয়গুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছেন তার ফরেন পলিসি। দেন
Seventh was an abiding commitment to ensuring universal peace based upon justice for all peoples. এবং সেখানে আমাদের সেই জাতিসংঘের কমিটমেন্ট থেকে শুরু করে বাকি সব বিষয়গুলি চলে এসেছিল। Now, of course, where we stand 50 years on, we appear to be back in my kind of reading in seemingly the same, or rather similar or same regional and global stage. The wheels of history have done full circle, and the world is once again the grip of another Cold War brewing, with somewhat different configuration. Perhaps this is more dangerous. We now call it the neo-Cold War paradigm. The US played Indo-Pacific, and of course, the Chinese One Belt and Road Initiative. Both are now seeking to define a new Cold War. Both are set to robustly compete and contest in our home waters, the Bay of Bengal and the Indian Ocean. And this is where the challenge lies. This is when our foreign policy, friendship to our and allies to none will probably be challenged. And this is where we need to hold our nerve, keep our composure, and remain very alert and careful. Moreover, standing at the heart of Bangladesh, if we look at our west, we see the conflict between our neighbors, and India and Pakistan I'm referring to is on. Afghanistan is unsettled. Middle East is noisy, and to further west, still the ghost of the Cold War is roaming around. Europe and America, and now if we look at our east, we have Myanmar. No democracy, and South China Sea, potentially a turbulent place that can cause some tsunami anytime soon. Located at the apex of Bay of Bengal, this is the middle bay of the strategically contested Indian Ocean. We are now positioned to act as a vitally important hub of multimodal connectivity between Indian and Pacific Ocean region, and we must consolidate this. It is therefore the tools and principles of the peace-centric foreign policy promulgated by none other than Bangabandhu are still much relevant as they were 50 years ago or 51 years ago. Like then, our foreign policy must continue, first and foremost, to remain committed to preserving, protecting, projecting, and promoting our national interests. We must adhere to the bedrock principle of friendship to all, with malice towards none. We must not align ourselves with anyone or against anyone. At the same time, we must realistically and pragmatically accept that we cannot change and engage with all with positive neutrality to continue to develop and grow. All current conditions demand that we do, in geostrategic and geopolitical terms, become the Switzerland of the East. We must continue building further upon the excellent all-round relations that we have with our neighbor and two major economies who will soon emerge as world's second and third largest, China and India, each in its own parallel track. Our engine of growth needs both these tracks to roll forward on. We must at the same time synergize these relations to strengthen and expanding the still fledgling sub-regional and regional cooperation agenda. We have always demonstrated our total and unequivocal commitment to world peace through our very active membership in the United Nations, NAM, OIC, and also Commonwealth. And of course, we all know that this is Asia's century, and this is our time. And now we need to continue rebroadcasting Bangabandhu's universal message of peace and with justice and equality for all that we have resonantly called for in his address in the United Nations in 1974.
Now, of course, the keynote paper presented by and very well researched, and we have very few individuals around who can deliver and put together a presentation as good as Professor Imtiaz. So I thank him for the excellent presentations he has made, and of course the critical analysis by Professor Akash. But of course, 50 years on, this is a time for us to reflect and look back and take stock of things, and whether we are truly on the same track where Bangabandhu wanted us to be. But before I respond, I think it's very important to remind ourselves that even though we are celebrating the 50th year of our independence or Golden Jubilee, the country wasn't necessarily ruled by democratic forces for all these 50 years. The 3.5 years of Bangabandhu, then the participatory parliamentary election took place only in 1991. Of course, the government who came back in power, okay, let's give them this benefit of doubt and let's call it a democratic government still. So 1991 till today, which is what? 30 years. -2. -2, so it's 29. And so we are barely 50% of these 50 years, we were actually ruled by a democratic government. And within that democracy, we can debate for days and months and years. Democracy requires time to mature. I think the American democracy came into being truly because of the voting rights, but let's assume that voting rights were there. Let's give them that 18% benefit of doubt, and that democracy is still again, probably a couple of 100 years old. But the democratic country of the world, we always go back, refer back, and we take refuge in this Westminster form of democracy. That democracy is at least how many years old, sir? 500 plus, 700 years old. 700 years old. A democracy that's 700 years old, but they still struggle. It's only recent, 4 or 5 years ago, dozens of their member of parliament were accused and then penalized because they were submitting false vouchers, financial vouchers. They were coming from Nottingham and was charging, they were taking train, as Imtiaz has suggested that we can travel from Rajshahi to Dhaka in 50 minutes. So it's like me, working from Rajshahi, but then at the same time, I'm submitting bills and vouchers as if I'm coming and staying overnight in Dhaka so that I can take 2,000 taka every night from government treasury or central bank. They have done that in recent times. Just a couple of years ago, 3 or 4 years ago, I was a minister then. It's only 3 years ago, they cheated 2,000 Bangladeshi students. United Kingdom, the oldest democracy, and they got away with it. 2,000 Bangladeshi students like yourself, some students. And I'm sure you probably have friends and relatives. Cheated with, they took an admission. Someone told them a brilliant idea that this is, University of Duxford or University of, whatever, is, it's very cheap, come to 200 pounds or 3,000 pounds. And of course, back in our mind, we always have that. Oh, one day, probably I'm going to legalize England. It's all those false dreams. And all of a sudden, a couple of months later, the government realized that it's a scam, so they just put a full stop, shut, closed. We are not compensated. No one bothered. They were pushed back. They were thrown out of UK. So that's an irresponsible behavior from a country who take pride in their democracy, saying it's 500 plus years old. Now, again, in another dimension, I'm sorry, it's not right for me, but it's kind of not a very well publicized seminar, I hope. And but I don't mind even if you quote me. It's only, I know it's going on Facebook and all that. So, a minister from the UK came to see me in 2015 or 16.
And of course, we were committed in the election pledge that we will trial the killer of Bangabandhu. We will continue investigating into the war criminal activities, and whoever found responsible will be punished as per the law and all that. So a minister came and said that there might be some issues with the tribunal and this and that. So I told him, Excellency, give me a second. Our last Mughal emperor, Bahadur Shah Zafar, was picked up from Delhi 100 years ago. It's only about 110 years ago. He was taken to Yangon, and the Burmese king was arrested from Yangon and was taken to Delhi. So Bahadur Shah Zafar, I actually visited as my first visit after becoming a minister of state. So I saw something peculiar. I went to the grave or shrine or mazar of Bahadur Shah Zafar, and it looked a little weird that the actual qabr, the grave, is good 15-16 feet deep. So I mean, qabr, should be on a flat piece of land with the tiller upor hoy. You stand there and that qabr is there. Jodi badai kora hoy, it looks a little big and high and all that, but why 17 feet deep? So what they did, Bahadur Shah Zafar, in case if you don't know, that he was a writer. He was a prolific writer. He used to write poems. So he didn't ask for food from the people who were supposed to look after him, those British police or army or whoever that was. So he requested them to give them a piece of paper and pencil, and they never gave it to him. But he managed something one day. আমি অতটা ভালো না কবিতায় বলতে পারবো না। উনি উর্দুতে লিখেছিলেন যে মরার আগে কি নিজের মাটি এক মুঠ মাটিও পাবো না। মানে উনি ভারতের জন্য কাঁদছিলেন বা ভারতবর্ষের জন্য কাঁদছিলেন, তখন ভারত স্বাধীন হয়নি, বা দিল্লির জন্য কাঁদছিলেন বা যেখানে তার জন্ম। এবং কথিত আছে তার দুইজন ইয়াং ছেলে ছিল। When the British democracy was 500 years old already, breakfasted টেবিলে একদিন দেখেন তার দুই ছেলের মাথা breakfasted টেবিলে। So I told that minister that this is what we have done to our last emperor. So give us another 20-30 years, we'll be fine. We are on the track. আমরা চেষ্টা করে যাচ্ছি। তো বঙ্গবন্ধুর যে ড্রিমের কথা আজকে বলছি, এটাকে ওই কনটেক্সটে একটু দেখতে হবে। We are chasing that dream. We will chase that dream. We will not deviate. যদি ডিভিয়েট করতো তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, তাহলে কিন্তু পদ্মা সেতু হতো না। আমরা কিন্তু খুব সহজে ভুলে যাই। Let's go back what happened 8 years ago. যখন half of the country, even part of the government, মনে করছিলেন যে না ওই মন্ত্রী বোধহয় সত্যিকার অর্থে দুর্নীতিবাজ, মোশাররফ হোসেন ভুইয়া বোধহয় সত্যিকার অর্থে দুর্নীতিবাজ, তাকে জেল পর্যন্ত নেওয়া হয়ে গেল এই কারণে। কিন্তু তারপরে চাপা রাখা যায় না, আসলে মাঝে মাঝে অনেক দেরি হয়ে যায়, তখন ওই জেনারেশন চলে যায়, পার্সপেক্টিভ থাকে না, সময়গুলো অনেক বেশি দূরে চলে যায়। কিন্তু কয়েক বছরের মধ্যে আমাদেরকে প্রমাণ করতে হয়নি। কানাডার আদালতে নিজেরাই প্রমাণ করেছে যে লাভালিন নিজেরাই দায়ী ছিল, দোষী ছিল, এবং সেখানে কোনো ট্রানজেকশন হয়নি। বাট মানে বাংলাদেশকে কিভাবে হেয় করা হয়েছে, কিন্তু আমরা আমাদের যেহেতু অনেস্টি আছে, ইন্টিগ্রিটি আছে, আর it's none other than Prime Minister Sheikh Hasina, daughter of the greatest Bengali of all time, the daughter of the greatest Bengali of all time, আর শাহরিয়ার আলমের মতো আমজনতা বা আপনাদের আমাদের এটা তো তফাৎ থাকবেই কিছুটা, সাইকিতে, কাজে, অ্যাসপিরেশনে, আপনার স্বপ্ন বাস্তবায়নে এবং অন্যান্য যে বিষয়গুলি আছে। সংবিধান তো অফকোর্স this is where we want to go, that is what we want to achieve. যেখানে বলা আছে যে will do away with all those negative elements, যেখানে আকাশ স্যার বললেন যে ওখানে বলা নেই কমানোর কথা, ওখানে বলা আছে যে একদম বের হয়ে যাব। অফকোর্স দ্যাটস দ্য ড্রিম, এন্ড এটাকে কোয়ান্টিফাই করা হয়েছে। সুযোগ তো পাইনি, মাঝে একবারই পাওয়া গিয়েছিল 96 থেকে 2001, তখন আবার নতুন করে সবকিছু সাজাতে গিয়ে যখন দেশটা একেবারেই
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যারা হোতা ছিলেন, ৭১-এ গণহত্যার যারা নেতৃত্ব ছিলেন, তারা মন্ত্রী। তোফায়েল ভাইয়ের সেই বক্তব্য তো আপনারা শুনেছেন। জাস্ট ইউ ইমাজিন যে ইউ আর এ ফ্রিডম ফাইটার, ইউ আর এ ফ্রিডম ফাইটার, ইউ আর নট এ ফ্রিডম ফাইটার। আপনি একটা বড় বাহিনীর প্রধান, আপনি বঙ্গবন্ধুর ডান হাত, আপনি জেলে যাচ্ছেন, ফেরির জন্য আপনার প্রিজন ভ্যান অপেক্ষা করছে, মন্ত্রীর গাড়ি দেখে জানালার ফাঁক দিয়ে দেখছেন ওখানে মতিউর রহমান নিজামীর গাড়ি যাচ্ছে, যেখানে লাল সূর্যের পতাকা, যে নিজামীকে পরবর্তীতে ফাঁসি দেওয়া হলো যুদ্ধ অপরাধের দায়ে, এবং প্রকাশ্যে, মানে প্রকাশ্য বলতে তার অ্যাক্টিভিটি গুলি কতটা প্রকাশ্য ছিল। তো এরকম সময়ের মধ্যে তো গেছি আমরা, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা যখন আবার এই কথাগুলি বলছি তখন এমন ভাবে বলছি যে অ্যাজ ইফ এই ঘটনাগুলি ঘটেনি। এভাবে বললে কিন্তু হবে না, ওই ঘটনাগুলি মাথায় রেখে বলতে হবে। আর যদি সত্যিকার অর্থে ধারাবাহিকতা থাকতো, অবশ্যই আমরা সকলেই এখন বিশ্বাস করবো আমার মনে হয় যে আজকে মধ্যমায়ের রাষ্ট্রে 2021 সালে টানা দুটো ট্রায়াল, মানে ত্রিবার্ষিক রিভিউতে জাতিসংঘ আমাদেরকে 3টা বক্তব্য টিক দিয়েছে, এবং আমরা মধ্যমায় দ্বিতীয়বারের মতো সুপারিশপ্রাপ্ত। চূড়ান্ত হয়তো 2026 সালে গিয়ে হবে, কিন্তু সুপারিশের চূড়ান্ত যে পরপর 2বার হতে হয় কোয়ালিফাই করতে গেলে, সেটা আমরা 2021-এ না হয়ে যদি এই ধারাবাহিকতা থাকতো সরকারের, এটা নিশ্চিতভাবে বলা যায় 80-র দশকের মধ্য অংশে বাংলাদেশ মধ্যমায়ের রাষ্ট্রে চলে যেত। তাহলে এখনো আমরা ওই যে ইমতিয়াজ স্যার বলবেন যে উনি বলেছেন আনসার ভিডিপির 7.5 লাখের অর্ধেক মহিলা, তাদের হাতে একটা আইপ্যাড দিয়ে দিলে, হ্যাঁ আইপ্যাড হয়তো মধ্য 80-তে আবিষ্কার হয়নি, কিন্তু তখন যে পদ্ধতি চালু ছিল সেই পদ্ধতিতে আমরা কিন্তু দিয়ে দিতে পারতাম। আজকে যে প্রায় $400 বিলিয়ন ইকোনমি ছুঁই করছে, আজকে আপনাদেরই আরেকজন শিক্ষক ফোরকাস্ট করেছেন যে আগামী 15 বছরে বাংলাদেশ $1 ট্রিলিয়ন ইকোনমির দেশ হতে পারে। কিন্তু গত 1 বছর, 2 বছরে, 3 বছরে, এবং মানে I hate to kind of give this reference যে অন্য কোনো দেশের বা অংশের বা রাষ্ট্রের কনফ্লিক্টের কারণে বাংলাদেশ বেনিফিটেড হোক, এটা আমরা চাই না। কিন্তু তারপরেও একটা কি বলবো, সাপ্লাই চেইন, স্মুথ সাপ্লাই চেইন, এই যে লাইক ইট অর নট, এটা তো সত্য যে আমরা এখন একটা ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমের মধ্যে দিয়ে পৃথিবীটা চলছে, কিন্তু তার মধ্যেও কিন্তু বঙ্গবন্ধুর গণতন্ত্রের ভেতরে কিন্তু সমাজতন্ত্র একটা বড় অংশ জুড়ে ছিল। এটা প্র্যাকটিসে এখন নিয়ে আসা, অর্থনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে আসা খুবই কঠিন, কিন্তু তারপরেও আমরা বটম 20% কে যেভাবে হ্যান্ডহোল্ড করছি, যেভাবে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে রাখছি, ক্যাশ এন্ড কাইন্ড বোথ। যে আজকেও আছে পত্রিকাতে যে করোনা কারণে যারা ঘরে ফিরে গেছেন তাদের জন্য যে 500 কোটি টাকার একটা তহবিল করা হয়েছিল, এটার জন্য ডিস্ট্রিবিউশনটা দ্রুততার সাথে কমপ্লিট হয়। ব্যাপারে একটা তাগাদা মতো একটা খবর দেখলাম, খুব ডিটেলে আমি জানি না। তো এই যে বটমে পানি ঢালা, বটমে সার দেয়া, বটমকে ইয়ে করা, দেখভাল করা, এটা কিন্তু ওই সমাজতান্ত্রিক এলিমেন্টেরই একটা অংশ, এখানে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। আপনি পালস আমেরিকাতে হয় যেটাকে বলে, আমরা যেমন খানা জরিপ বলি, এরকম একটা জরিপ আছে, আজকে থেকে 2 সপ্তাহ আগে রিপোর্টটা এসছে। এই করোনার কারণে গত 2 বছরে প্রায় 3 কোটি মানুষ দারিদ্র সীমায় নেমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তাদের বাড়িতে খাবার নেই, ওই রাস্তার কোনায় যে ফ্রি ফুড ভ্যানটা থাকে, ওটাই হলো তাদের একমাত্র ঠিকানা এখন। তো এই সময়টাতে বাংলাদেশের যে গত কয়েক মাসে যে গ্রোথ হয়েছে, এই ফোরকাস্ট থেকে ওই প্রফেসরের গবেষণার আমি একটা জিনিস বলবো যে আমার ফোরকাস্ট যে বাংলাদেশ আগামী 10 বছরে $1 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত হবে। আজকে যদি এটা 380 বা 400 হয়ে থাকে, we can very easily double our size of GDP in 10 years. Now, of course, GDP is not, I fully accept that argument, GDP is not the only parameter or shouldn't be the only parameter, কিন্তু সময়ের অভাবে ওই কথাগুলো হয়তো বলছি না, কিন্তু অফকোর্স ওই বাকি জিনিসগুলিতে আমাদেরকে অবশ্যই মনোনিবেশ করতে হবে। আমরা বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গঠনে যে বিষয়গুলি সামনের দিনে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে, এক অবশ্যই দুর্নীতি অবশ্যই কমিয়ে আনতে হবে, স্বজনপ্রীতি, সকলের জন্য সমান অধিকার এবং আইনের যে কোর্টে বিচার চাইতে গেলে যে একটা ডিলে হয় আমাদের এখনো পর্যন্ত, এটা আমরা কিন্তু অস্বীকার করি। আইনমন্ত্রী মহোদয় প্রতিনিয়ত বলছেন, বিচারকদের সভায় বলছেন যে দ্রুততার সাথে মামলা নিষ্পত্তি করতে হবে এবং আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। এখন আমাদের
বেসিক রিকোয়ারমেন্ট গুলি মোটামুটি স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখন আমাদের চলার গতি সামনের দিকে বাড়াতে হবে। তো বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন রিয়েলাইজেশনে বাংলাদেশ এগিয়েছে তার কন্যার নেতৃত্বে, এবং অন্য যে কোনো নেতৃত্ব এটাকে আবারও ব্যর্থ করে দিতে পারে না, অবধারিত ভাবে, এবং বাংলাদেশ আবার উল্টো পথে হাঁটবে এই নেতৃত্বের জায়গায় কোনো সংকট সৃষ্টি হলে। আমার মনে হয় আমাদের সকলকে ওই জায়গাটাতে কেয়ারফুল থাকতে হবে, এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব অব্যাহত থাকলেই শুধুমাত্র বঙ্গবন্ধুর সোনার বাংলার যে স্বপ্ন এবং সোনার বাংলার স্বপ্নের অংশ হিসেবে যে রিজিয়নাল এবং ইন্টারন্যাশনাল পিস সেন্ট্রিক যে ফরেন পলিসি, সেটার বাস্তবায়নের মধ্যে দিয়ে একে অপরের পরিপূরক হয়ে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে 2021 সালে। যে আমরা মধ্যময় রাষ্ট্রের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা বাস্তবায়ন আমরা করে দেখিয়েছি, এবং উন্নত রাষ্ট্রের বাংলাকে আমরা সোনার বাংলা বলছি না। সোনার বাংলার ডেফিনেশনটা আরো অনেক ব্যাপক, আরো অনেক বিস্তৃত, এটা ক্যানভাস অনেক বড়, encompassing all aspects of our own life and our regional life and our international life. তো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনের দিনে সেই স্বপ্নের সেই সোনার বাংলা অর্জনে ইনশাল্লাহ কামিয়াব হব। সকলকে ধন্যবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স হিয়ার। স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স শাহরিয়ার আলম স্যারকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, এবং তিনি আমাদের কনক্লুডিং রিমার্কস দেন। আমাদের সর্বজন শ্রদ্ধেয় এখানে অনেক শিক্ষক উপস্থিত আছেন, শিক্ষকেরও শিক্ষক স্যার ফখরুল আলম স্যার এখন ওনার সমাপনী বক্তব্য। ধন্যবাদ নিটল। আমাদের মাননীয় পররাষ্ট্র উপমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি, আমাদের আজকের বিজ্ঞ আলোচক, আমার খুব প্রিয় মানুষ আকাশ, প্রফেসর এম আকাশ, আমার আরেকজন প্রিয় মানুষ বসির, প্রফেসর আব্দুল বসির, কারাসের ডিরেক্টর, আমাদের আমরা দুজন জয়েন্টলি এই দুটা সংস্থা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করে থাকি। উপস্থিত সবাই, আমার কলিগরা এবং আমার ছাত্রছাত্রীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আসলে। আর আমাদের মাননীয় উপপররাষ্ট্রমন্ত্রীর আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি জানি, কেন ওনার সেক্রেটারি এসে ওনাকে বলে গেল, তারপরে উনি অনেক সময় দিয়েছেন। আমি এই জন্য বেশি কথা বলবো না। আরেকটা জিনিস আমার খুব ভয় ছিল, যার জন্য আমাদের অনুষ্ঠান একটু দেরিতে শুরু হলো। আমরা সাধারণত নিটল বলেছে দেরিতে শুরু করি না, কেননা আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এবং সেই জন্য ক্যাম্পাসের আশপাশে প্রচুর ভিড় ছিল। আমার নিজের আসতে অনেকক্ষণ লেগেছে এখানে। তো আজকে এই দিনে আমরা যে বক্তৃতা শুনলাম, আমি যদি অল্প কথাই বলি, সেটা হলো ইমতিয়াজ মার্টিন লুথার কিং এর কথা বলেছিল। আমার কাছে মনে হয় যে আমরা মার্টিন লুথার কিং এর সেই বিখ্যাত বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম, সেই বক্তৃতার কথা যদি মনে রাখি, বঙ্গবন্ধু আমাদেরকে সবচেয়ে বেশি যেটা দিয়েছে সেটা হলো বাংলাদেশের স্বপ্ন দেখা। বাংলাদেশের মানে আমাদের জেনারেশন, আমি 60-এর সময় বড় হয়েছি, এবং পরে 60-এর শেষের দিক থেকে যে বাংলাদেশটা স্বাধীন রাষ্ট্র হবে এবং বাংলাদেশ যে এগিয়ে যাবে, বাংলাদেশ যে সোনার বাংলা হবে, এটাই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় স্বপ্ন। ইমতিয়াজ কথা যদি বলি অল্প কথায়, ইমতিয়াজ এত সুন্দর করে এই বঙ্গবন্ধুর ড্রিমটা আমার তুলে ধরেছে নানা দিক থেকে। শুধু সেটা না, ইমতিয়াজের ড্রিমটাও আমরা পেয়েছি। বঙ্গবন্ধু যে ইমতিয়াজকে অনুপ্রেরণা দিয়েছে এই একটা আমাদের ভবিষ্যতে কি হতে হবে, ও যে 5টা না 6টা দেখালো, সেটা আমার কাছে খুব ভালো লাগলো। আকাশ, সেটা খুব ভালো লাগলো, কেননা আকাশ যেটা বলছিল সেটা খুবই দরকার।
আমরা স্বপ্ন যদি দেখি, স্বপ্ন দেখা তো বঙ্গবন্ধু সেই কবে দেখেছেন, এবং বঙ্গবন্ধুর 16টা কনস্টিটিউশনের 16টা যে স্ট্যাচুয়েট আকাশ বললো, তাছাড়া যে 4টা কম্বো আমাদের, সেটা কথা আমাদের যদি মনে রাখি, অবশ্যই ড্রিম আর একটা রিয়েলাইজেশনের মধ্যে একটা গ্যাপ আছে। এবং এই গ্যাপটা কেন আছে আমরা যদি সবসময় চিন্তা না করি এবং সেটা চিন্তা বিশ্লেষণ না করে আমরা যদি এগিয়ে যাই, তাহলে তো আমার মনে হয় আমাদের ড্রিমের পথে বাধা আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি অবশ্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং নিয়ে যেতে গিয়ে আকাশ যখন পড়ছিল তখন আমার মনে হচ্ছিল যে আকাশের পড়া থেকে, কিন্তু পথে এখনো অনেক রকম বাধা আসছে। অনেক সময় মনে হচ্ছে যে আমাদের এই খবরের কাগজে হেডলাইন দেখলে মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত চেষ্টার পরেও আমরা জায়গায় জায়গায় আটকে যাচ্ছি। অবশ্যই আমরা এগিয়ে যাব, আমি এটা খুব বিশ্বাস করি, আপনারা সবাই বিশ্বাস করেন, আজকে সব বক্তারা সবাই বিশ্বাস করি। কিন্তু এই ড্রিমের সাথে রিয়েলিটির, যে ইংরেজিতে বললে রিয়েলিটি চেক, সেটাও আমাদের দরকার, এবং আকাশের মধ্যে সেটা পেলাম। আমাদের মাননীয় উপরাষ্ট্রমন্ত্রী যে বললো বান্ডুম কনফারেন্স কথা, আমি বলবো যে আমার কাছে বঙ্গবন্ধুর 3টে বই আমি অনুবাদ করেছি, কিন্তু যে বইটা আমার কাছে অসমাপ্ত আত্মজীবনী শুধু না, যে বইটা আমার কাছে মনে হচ্ছে যে বঙ্গবন্ধুকে বোঝার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটা হলো নয়া চীন। এবং অসমাপ্ত আত্মজীবনীতে উনি নয়া চীনে এই যে কনফারেন্সের কথা, পিস কনফারেন্সের কথা বলেছেন, সেইখানেই আমার মনে বঙ্গবন্ধু প্রথম বান্ডুম কনফারেন্সের আগেও উনি একটা দিক নির্দেশনা পেয়েছেন যে কিভাবে যে দেশটা উনি এত স্বপ্ন দেখছেন, 52তে উনি সেই স্বপ্ন দিকে এগিয়ে যাচ্ছেন, 48 থেকেই আসলে উনি এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের দিকে। এবং 52তে আমরা দেখি যে খুব স্পষ্টভাবে দেখি যে উনি নয়া চীন যাচ্ছেন, ওনার একটা এজেন্ডা আছে। এজেন্ডা হলো যে এখানে একটা নতুন দেশ হচ্ছে, এক জায়গাতে খুব সুন্দর করে বলেনও, একটা নতুন দেশ হচ্ছে, সেই নতুন দেশটা আমরা কিভাবে ওখান থেকে শিখতে পারি। এবং আমার তো মনে হয় যে বাকশালে উনি সেটাই চেষ্টা করছিলেন। এবং পরের দিকে আমরা বান্ডুম কনফারেন্স এবং নন অ্যালাইন্ড কনফারেন্স দেখছিলাম, ওনার পররাষ্ট্র নীতি কি হবে উনি বেশ স্পষ্টভাবেই ওটা আমাদেরকে বলেছেন। এবং আমাদের এখন বর্তমান পররাষ্ট্র নীতি ওদিকেই যাচ্ছে, এই নন অ্যালাইন্ডের দিকে যাচ্ছে, সেটাই সবচেয়ে আমার কাছে ভালো, আমরা একদম সেই প্রিন্সিপাল ফলো করছি। আমি এই কথা বলে শেষ করছি আজকে অনুষ্ঠানটা। ইমতিয়াজকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। ইমতিয়াজ অনেক ব্যস্ত মানুষ আমি জানি, তারপরেও আমি বলাতে সময় দিয়েছে। বসিরের আমার এই প্রচেষ্টায় আমাদের সাথে এক হয়েছে, আমরা একই বিল্ডিং এ আছি, সেই জন্য খুব পালাতে পারবে না, বললে দিতে হবে। আর আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথা, উপপররাষ্ট্রমন্ত্রীর কথা কি বলবো, অনেক ব্যস্ততা, এখন আমার মনে হয় অস্থির আছেন যাওয়ার জন্য, কেন ওনার তো 6টার সময় মিটিং হওয়ার কথা আমি জানি। তো উনি আমাকে অনেক ধন্যবাদ, ব্যস্ত সুন্দর করে আমাদেরকে বুঝালেন যে আমরা কত রকম প্রতিকূলতা এখনো আছে, তার মধ্যে দিয়েও আমরা মুখ খুলে বলতে পারি যে আমরা এখন কতটা এগিয়ে গেছি, এবং বড়াইও করতে পারি যে আমরা আমাদের নিজেদের আত্মবিশ্বাসে এগিয়ে গেছি। পদ্মা ব্রিজ তো সেটা প্রমাণ করে, উনি যে সুন্দর করে আমাদের মনে করিয়ে দিলেন। এবং আমি আকাশকে ধন্যবাদ দিচ্ছি, বসিরকে দিচ্ছি, আপনাদের সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের আইসিটি যারা আছে সবসময় আমাদের, আজকে ওনাদের অনেক সময় চলে গেল, আমাদের যে একটা সময় সীমা ছিল তার বাইরে আমরা চলে গেলাম, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভার্চুয়াল অডিয়েন্স, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ, কিন্তু শেষ করার পূর্বে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি একটা রিকোয়েস্ট আছে। সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স থেকে প্রকাশিত সর্বশেষ গ্রন্থ মুক্তিযুদ্ধে নারী যোদ্ধারা, এই বইটি এখন প্রদান করবেন সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সের পরিচালক আব্দুল বাসির। সবার জন্য নাস্তা এবং স্ন্যাক্স এর ব্যবস্থা আছে, আপনারা যাওয়ার সময় ডিসিপ্লিন ওয়ে নিয়ে যাবেন। Please understand that I'm very, very grateful.
Thank you.